সিরিজ ওয়েবিনার অন হায়ার স্টাডি অ্যাব্রড, আমি যেমনটা বলছিলাম যে এই প্রোগ্রামটা শুরু করেছিলাম আমাদের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা সংক্রান্ত যে ধারণাগুলো এগুলো ক্লিয়ার করা, সেই সঙ্গে এদের এই অ্যাভেলেবল ইনফরমেশন গুলো অ্যাভেলেবল করা এবং উচ্চশিক্ষা সত্যিকার অর্থে আগ্রহী করার জন্য এই প্রোগ্রামের সূচনা। তো এখানে এই প্রোগ্রাম করার ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত যে স্টুডেন্ট লাইফের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। আমি যখন শিক্ষক হিসেবে ছাত্রছাত্রীদের সঙ্গে কাজ করেছি, তাদের যে জায়গাগুলোতে আমি মনে হয়েছে অস্পষ্টতা, যে ইনফরমেশন গুলো জানলে তারা তাদের কেরিয়ারে অনেক দূর এগিয়ে যেতে পারবে, অনেক দূর বেশ খানিকটা এগিয়ে যেতে পারবে, এই ইনফরমেশন গুলো একটু দেওয়ার চেষ্টা করছি, করতে চেয়েছি যে যে ইনফরমেশন গুলো থাকলে তারা মানে ফান্ডামেন্টাল ইনফরমেশন জানলে পরবর্তীতে তারা অনলাইন থেকে সব ইনফরমেশন নিয়ে নিজে থেকে আরেকটু এগিয়ে নিতে পারবে, সবগুলো দিয়ে সাজানোর চেষ্টা করছি এই প্রোগ্রামকে। আজকে আমরা সিরিজ ওয়েবিনার অন হায়ার স্টাডি অ্যাব্রোড এর ৭ম পর্বে আছি। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর মুনান শেখ। তার যদি মানে আমি একাডেমিক এর কথা বলি, তিনি পড়াশোনা করেছেন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে, অনার্স মাস্টার্স করেছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। পরবর্তীতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক আমি ইঞ্জিনিয়ারিং, দুঃখিত, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। পরবর্তীতে তিনি পিএইচডি করেছেন ইউনিভার্সিটি অফ পাদোয়া থেকে। এরপর তিনি পোস্টডক করেছেন ফ্রান্সে, কানাডায়। এরপর হার্ভার্ড ইউনিভার্সিটিতে ছিলেন রিসার্চ ফেলো হিসেবে। এরপর এখন স্টাফ সায়েন্টিস্ট হিসেবে আছেন সেন্ট জুড এনজুড রিসার্চ চিলড্রেন রিসার্চ হসপিটাল। হ্যাঁ, হসপিটালে আছেন। তো আপনাকে ফর্মালি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। এবং আমাদের সঙ্গে পার্টিসিপেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করেছেন বলা বাংলাদেশের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে আমরা পার্টিসিপেন্ট পেয়েছি, দেশের বাইরে থেকে পেয়েছি আমাদের সম্মানিত ফ্যাকাল্টি মেম্বাররাও রেজিস্ট্রেশন করেছেন। আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে। বরাবরের মতো এই প্রোগ্রাম যেমনটা, প্রথমে আমাদের আলোচনা পর্ব থাকবে, তারপরেই আমরা আসলে কোয়েশ্চেন, আপনাদের প্রশ্ন নেব। আপনারা চাইলে হ্যান্ড রেজ করতে পারেন, প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, অথবা আপনারা কিউ&এ সেকশনে প্রশ্ন লিখতেও পারেন। তো ডক্টর মুনান শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আবারও আমি আমার। মাই প্লেজার টু বি হিয়ার। আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার অনেক ভালো লাগার জায়গা। আমি ছাত্র অবস্থায় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেক সময় কাটিয়েছি, কারণ আমি যেটা জুওলজি বিভাগ এবং জেনেটিক্স বিভাগ এবং বায়োকেমিস্ট্রি বিভাগে বেশ কিছু গবেষণার কাজের সাথে যুক্ত ছিলাম আর কি। তো ওই জন্য বিশ্ববিদ্যালয় খুব ভালো করে চিনি এবং হয়তো পড়ার সুযোগ হয় নাই, কিন্তু এবং অনেক আমার বন্ধু বান্ধব ছিল, তো যার কারণে আমি খুবই খুবই পরিচিত এবং খুবই ভালোভাবে চিনি আর কি বিজ্ঞান ভবন, দ্বিতীয় বিজ্ঞান ভবন, দ্বিতীয় বিজ্ঞান ভবন সহ সব জায়গায় আর কি। তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের মানে ছাত্রছাত্রীদের অবস্থা, আপনি হয়তো আরো একটু বেশি তাদেরকে রিচ করতে পারবেন। তো তো এমনি সব মিলে আপনি কেমন আছেন, আপনার কাজ কেমন চলছে এই জি, করোনার? আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরেও আমরা এখন পর্যন্ত ভালো আছি আর কি, ভালো থাকার চেষ্টা করছি। তো অবশ্যই ভালো লাগলো আর কি আপনাদের সাথে অনুষ্ঠান করতে পেরে। তো আশা করি যে আমি প্রথমেই যে বিষয়গুলো শুরু করব, যে আসলে স্টুডেন্ট যারা, আমি তো আর ধরে নিচ্ছি এটা মূলত আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি যখন আন্ডার ছিলাম সেটা আজ থেকে প্রায় 20 বছর আগে। তো 20 বছর আগের যে সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন কিন্তু অনেক আলাদা। এই যে আপনি একটা অনুষ্ঠান করছেন বা ইন্টারনেট হাতের নাগালে আছে, এটা কিন্তু আমাদের কাছে ছিল না। তখন রাজশাহীতে ওই স্টেশনের পিছনে একটা সাইবার ক্যাফে ছিল দোতলায়। তো ওই জায়গায় আমরা কিছু সময় কাটাতাম। তো সেটা শুধু ইমেইল চেক করতে আমাদের ১-২ ঘন্টা লাগতো। আর কুষ্টিয়াতে কোনো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না। তো আমি এজন্য শুক্রবারে আমি যশোরে চলে যেতাম। যশোরে একটা সাইবার ক্যাফে ছিল। তো এইভাবে আমি বাইরের সাথে যোগাযোগ করেছি, সেটা ২০০৩-৪ সালের দিকে, আমি যখন ৩য় বর্ষে বা ৪র্থ বর্ষে ছিলাম। তো আমার কিন্তু অনেক বন্ধু-বান্ধব ছিল, তারা কিন্তু এসব নিয়ে চিন্তা করত না এবং আমাকে নিয়ে অনেকে হাসাহাসি করত। বলত যে, "কি করছে? যশোরে যাচ্ছে প্রতি শুক্রবারে বা দিস দ্যাট।" কিন্তু বিকজ I had a vision, I had a ambition. সো এইটাই আমি বলতে চাই যে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যে জায়গায় অনেকে এসব কথা চিন্তা করতো না। কিন্তু ইফ ইউ হ্যাভ এ ভিশন, ইফ ইউ হ্যাভ এ এইম অ্যান্ড ইফ ইউ আর ফোকাসড, ইউ ক্যান রিচ, ইউ ক্যান রিচ। আমি বলব না যে আমি অনেক বড় কিছু করে ফেলেছি, কিন্তু আমার যে স্বপ্ন ছিল যে আমি বিশ্বের আম অনেক বড় লেভেল বা গবেষণার সাথে সংযুক্ত হব, হ্যাঁ? যেটা ওয়ার্ল্ড এর লিড দিবে আমার ফিল্ডে। আমি কিন্তু সেই পথেই চলছি। মানে আমি বিচ্যুত হইনি।
কারণ আমার সেই ভিশনটা ছিল আজ থেকে 20 বছর আগের। তো এটাই আর কি অনুপ্রেরণা আমি দেব। যদি কেউ ভীষণ থাকে যে হায়ার স্টাডিতে আসার বা গবেষণা ভালো লাগে, তাহলে তাকে কাজ শুরু করে দিতে হবে। এর কোনো বিকল্প নাই। নিজেকে ফোকাস রাখতে হবে আর তৈরি করতে হবে। আসলে আপনার কথা শুনে আমি নিজেও কি বলবো অনুপ্রাণিত হচ্ছি আসলে, যে আমি তো জানি একটা এনভায়রনমেন্ট যখন মানে সবকিছু বিপরীতে থাকে সেখান থেকে উঠে যাওয়া যে কত কঠিন। আমার মনে হয় ছাত্রছাত্রীরা বুঝবে যে এখন তাদের জন্য অনেক কিছু সহজ হয়ে গেছে, তাদেরকে আরেকটু বেশি সামনে নিয়ে যাওয়া উচিত, রাইট? সেই হ্যাঁ, চেষ্টাই করা এখন উচিত। হ্যাঁ, এখন কিবা এখন যেহেতু তথ্য উম সহজ কিন্তু কম্পিটিশনটা তুলনামূলকভাবে হ্যাঁ, বেশি আমি মনে করি। রাইট, সেটাই। সেহেতু মানে প্রিপারেশন আরো জুৎসই ভাবে নেওয়া যাবে। যেমন আমি আম আমার কখনো IELTS আমি দেইনি। ইংলিশ পরীক্ষা দেই নাই। কিন্তু তারপর আমি ইউরোপ, আমেরিকায় কিন্তু বড়, বড় বিশ্বের সেরা ইউনিভার্সিটি গুলাতে কিন্তু আমি পড়াশোনা বা গবেষণা করে আসছি। কিন্তু এখন বোধহয় এটা আর সম্ভব না। এখন GRE, IELTS দিয়েও আপনি একটা ভালো ফেলোশিপ ম্যানেজ করা টাফ। কিন্তু কম্পিটিশনটা হাই। হুম? তো ঐজন্য প্রিপারেশন নিতে হবে ওই সময়ের সাথে তাল মিলিয়ে। এখন আসলে কম্পিটিশন অনেক বেড়ে গেছে, এটাও ঠিক। তারপর সুযোগ যেহেতু আছে, মনে হয় সময়কে বেশি কাজে লাগানো যেতে পারে। আপনি যেমন এই যে যশোরে যেতেন শুধুমাত্র সাইবার ক্যাফে বসার জি। জন্য, 1 ঘন্টা ধরে একটা ইমেল চেক করার জন্য, তাই না? এটা তো আসলে চিন্তাই করা যায় না। এবং এই এই আমি যখন অনার্সের শেষ বর্ষে তখন আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয়ে কোনো গবেষণাগার ছিল না, সেহেতু আমাকে ভাগ, ভাগ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠানো হচ্ছিল। তো যেহেতু আমাদের বিভাগের শিক্ষকরা রাজশাহী থেকে এসেছিলেন, তো আমাকে পাঠানো হলো খালেকুজ্জামান নামে, প্রফেসর খালেকুজ্জামান নামে জুওলজির একজন শিক্ষক ছিলেন। আপনারা নিশ্চয়ই চেনেন, উনি অনেক স্বনামধন্য। এবং আনন্দ কুমার যে এখন ভাইস চ্যান্সেলর বা চ্যান্সেলর আছেন, উনার ল্যাবে কিন্তু আমি কাজ করেছি। এবং বোটানির যে ডক্টর মঞ্জুর, প্রফেসর মঞ্জুর স্যার যিনি, হুম। উনার ল্যাবে কিন্তু আমি কাজ করেছি। এবং ওই কাজ করার সময় কিন্তু আমি জার্মানিতে কনফারেন্স অ্যাটেন্ড করেছি। দ্যাটস তো গ্রেট। এইটা রাজশাহীতে ওই ল্যাবে যারা তখন কিন্তু অনেক পিএইচডি স্টুডেন্ট ছিল, তারাও কিন্তু এসব জানতো না। তো আমি হঠাৎ করে ৩ সপ্তাহের জন্য নাই হয়ে গেলাম, ফিরে আসলাম। তখন তারা বলতেছে, "কি ব্যাপার? তুমি প্রজেক্ট করছো ৩ মাসে?" তখন আমি বললাম যে, "আমার জার্মানিতে কনফারেন্স ছিল।" তখন ওরা আকাশ থেকে পড়ল যে, "কি ব্যাপার? এটা কিভাবে সম্ভব? কে টাকা দিল?" আমি বলছি, "না, না, টাকা-পয়সা কিছুই লাগে না। লাগে হলো কমিউনিকেশন।" সো দ্যাটস দ্য ফ্যাক্ট। হ্যাঁ? রাইট, এই যে যে বিগ অনেক ড্রিম, কিছুই রাইট? সম্ভব। ড্রিম বিগ। হ্যাঁ, পিএইচডি স্টুডেন্ট থাকার পরেও তারাও এই ইনফরমেশন জানতো না। বিষয়গুলো আসলে ঠিক। জানতো না। এখনো হ্যাঁ। মানে এরকম প্রশ্ন আমিও পেয়েছি ১ম দিকে, যে আসলে দেশের হুম, বাইরে পড়তে গেলে টাকাটা কোথা থেকে আসে? এটা আমাদের হ্যাঁ। ছাত্রছাত্রীরা এখনো এবং ক্লিয়ারলি অপরচুনিটি তো জানে না, রাইট? প্রচুর। হুম, হুম, অপরচুনিটি প্রচুর। হুম। অপরচুনিটি তো প্রচুর। চিন্তাই করা যায় না। কিন্তু এটা খুঁজে বের করতে হবে এবং নিজেকে প্রস্তুত করতে হবে। আহ সেটাই। হ্যাঁ, আপনি আপনার নিজের জীবন থেকে বলছেন। আমার মনে হয় ছাত্রছাত্রীরা খুবই বেশি অনুপ্রাণিত হবে, এবং এই ফ্যাক্ট গুলো এত খোলামেলা কথা আসলে বলা হয় এগুলা না। একটু মানে ইনফ্লুয়েন্স করার জন্য বললাম। আমি হ্যাঁ, আসলে এসব পরীক্ষা আমি দেই না। হুম, ইভেন আমি অনেক কিছুই মানে অতটা প্রচার আ না। তো জাস্ট এই যে কোভিড কেন্দ্রিক কিছু ওই যে এনটিভি বা ওইসব জায়গায় সাক্ষাৎকারের কারণে হুম। এখন এই মানে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক নক পাই। এর আগে আসলে আমি এতটা শুধুমাত্র আমি কিছু ভিডিও বা এসব লেখালেখি করতাম শুধু ইসলামিক ইউনিভার্সিটি বা বিভাগকে ফোকাস করে। কারণ আমি তো ওই জায়গায় শিক্ষক ছিলাম। তো আমার অনেক এইম ছিল যে আমি আ দেশে যাবো বা একটা যে থাকে, প্ল্যান থাকে হুম, যে হুম, দেশে হুম। ফিরে যে আপনিও বিদেশে ছিলেন, দেশে ফিরে যে আপনি যে করছেন, আমারও অনেক ইচ্ছা ছিল যে আমার স্টুডেন্ট থাকবে, আমি তাদের জন্য করব। কিন্তু এটা আর হয়ে ওঠেনি। যার কারণে আমি এই অনলাইন প্ল্যাটফর্মে ওদেরকে গাইড করতাম। পরে এটা আস্তে, আস্তে বিভিন্ন দিকে ছড়িয়ে দেশের পড়েছে। বাইরে থেকে যেহেতু আপডেটেড থাকেন, তো সরাসরি কানেক্টেড হলে আহ মানে যেমন সরাসরি আমি এই কথাগুলো দেখেছি বিভিন্ন সময় ক্লাসেও কিন্তু মাঝে মাঝে একটু বলেছি, বাট ছাত্রছাত্রী ওই যে শুনেছে এই পাশ দিয়ে চলে গেছে। সো আমার মনে হয়েছে যে একটুখানি ফর্মালি যদি বলা যায়, বা যারা সরাসরি আছেন তারা যদি আপনারা বলেন, হুম, হুম। তাহলে হয়তো তারা আরেকটু বেশি মানে কনসেন্ট্রেট হবে, এটা আমরা তো এই বোঝা যাবে। জায়গায় যেটা আপনি যেটা করছেন এটা অবশ্যই খুবই, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে তাদেরকে সুযোগ করে দেয়া। এখন অবশ্যই সবাই হায়ার স্টাডি করবে না বা করার দরকারও নেই বা সবার ইচ্ছাও নেই। কারণ সব ফিল্ডেই তো আমাদের লোক দরকার। তো কেউ যদি আগ্রহী হয় তাহলে তাকে আগ্রহী করে তোলা, পথ দেখানোটা তো আমাদের কর্তব্য।
আর তো তাছাড়া আমাদের, সেই হিসাবে আপনার এই উদ্যোগ আসলে খুবই প্রশংসাজনক। না, সেটা আমি জানি না, আমার উদ্যোগ, অনেক উদ্যোগ আছে, কিন্তু একটা জায়গায় আমার মনে হয়েছে প্রতিটা ফিল্ডে আমাদের ভীষণ স্কিল্ড মানুষ দরকার। তো বেশি স্কিল্ড ম্যান পাওয়ার আমাদের দেশে তৈরি হবে, হয়তো আমরা এক সময় আরেকটু আগায় যেতে। তো আমাদের জি বেশ কিছু প্রশ্ন, আমরা মানে কয়েকটা যেহেতু ওয়েবিনার করেছি, তো আমরা মানে চেষ্টা করছি বিভিন্ন অংশ আলাদা আলাদা ভাবে কাভার করার। তো অ্যাপ্লিকেশন যে প্রসিডিউর বা প্যাকেজে অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি বা ছাত্রছাত্রী দেখেছি, আমরা বারবার একটা কথা এসেছে, হয় মোটিভেশন লেটার লিখতে হবে বা এসওপি জমা দিতে হয়। তো আপনি যদি একটু বলতেন এটা কি এবং কিভাবে লিখতে হয়, বা ছাত্রছাত্রীরা আসলে কি জি। কি তো বিষয়ে মাথায় এটা রাখবে? হলো যে আম, যেটা আমেরিকায় বা কানাডায় যেটা বলে হলো এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস যেটা বলা হয়, এবং এর ভ্যালু অনেক। আবার ইউরোপেও অনেক দেশে আপনার মোটিভেশন লেটার বা এ ধরনের একটা লেটার দিতে হয়। তো এটা আমাদের যেটা সবচেয়ে বড় ভুল হলো যে আমরা আসলে নিজেরাই জানি না যে আমার গোল কি। তো আমার বিশ্ববিদ্যালয়ের একটা হায়ার স্টাডি গ্রুপ আছে। তো আমি ওদেরকে বলেছিলাম যে যে লিখতে পারবে যে তার ফিউচার গোল কি, ক্যারিয়ার প্ল্যান কি, তাকেই আমি ওই গ্রুপের মডারেটর করব। এর জন্য এই ২ জন বাদে কেউ লিখতে পারেনি। তার কারণটা হলো যে এটা আমাদের শিখানো হয় না। এখন আমার ছেলেরা এই জায়গায় স্কুলে যায়। এখন যদি ওদেরকে বলা হয় তার গোল কি? কিন্তু সে বলে দিবে। কারণ তার এখন আমার ছেলেদের গোল হলো যে ফায়ারম্যান হবে। হ্যাঁ? বা গার্বেজ যে কালেকশন করে তারা হবে। কারণ তারা দেখে যে সোশ্যাল সার্ভিস দিচ্ছে। এভাবে তারা মোটিভেটেড হয়। তাই না? তারপর যখন এরা হাই স্কুলে যাবে তখন তারা দেখবে যে ডক্টর বা ইঞ্জিনিয়ারদের দেখবে বা তাদের নাসা ট্যুর করাবে, তখন বলবে আমি অ্যাস্ট্রোনট হব। হুম? তারপর যখন হাই স্কুল পাড়িয়ে যখন কলেজে যাবে তখন তাদের ওইভাবে এনভায়রনমেন্ট, তখন তাদের গোল চেঞ্জ হয়ে যাবে। তো তখন এরা যখন কলেজের শেষে যখন ইউনিভার্সিটিতে যাবে 12 গ্রেডের পরে, তখন কিন্তু এ জায়গায় আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে একটা এসে লিখতেই হয়। আপনি জানেন হার্ভার্ড, এমআইটি সহ সব ইউনিভার্সিটিতে। এবং দ্যাট এসে হ্যাভ এ হিউজ ওয়েট আপনার জিআরই, স্যাট স্কোর সহ। তো এইভাবে এরা কিন্তু ধাপে ধাপে চলে আসে। কিন্তু আমরা কখনো লিখি না। আমরা গরুর রচনা, এইম ইন লাইফ, টিচার আর এইসব মুখস্থ করে আসার কারণে আমাদের নিজের যে আমি কি হতে চাই আমরা জানি না। তাই না? তো এই কিন্তু রিসার্চ এ আপনি যখন অনার্স মাস্টার্স শেষ করে ফেলবেন তখন সবাই আশা করে যে আপনার একটা গোল কি? হ্যাঁ? এবং এই যে ক্যারিয়ার গোল এবং যে প্ল্যান এবং আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন এটা হবে আপনার একান্ত, আপনার নিজের। কিন্তু আমরা সবাই কপি করি। এখন কপি করে যে সাকসেস পায়নি তা না। এরকম আ অনেকেই পাইছে। কিন্তু আপনি যদি একটা এক্সট্রাঅর্ডিনারি মানে অনেকের থেকে ডিফারেন্ট একটা যদি প্রপোজাল উপস্থাপন করতে চান সেটা হবে আপনার। তো এটাই হলো স্টেটমেন্ট অফ পারপাস এর মূল গোল। এবং এর জন্য আমি বলব যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে, যেটা হার্ভার্ড বলেন, জন হপকিন্স বলেন বা প্রিন্সটন বলেন, এদের ওয়েবসাইটে কিন্তু ফরম্যাট দেয়া আছে গ্রাজুয়েট স্কুলের। যে আসলে কিভাবে লিখতে হবে। তো যাদের একটু আম আ ইচ্ছা আছে তারা ইচ্ছা করলেই ফরম্যাটটা দেখে নিতে পারবে। তারপর আমি একটু বলছি যে এসওপি সাধারণত ৪ টা বা ৫ টা সেকশন থাকে, প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফে মূলত তুলে ধরতে হবে যে আমি কি স্টাডি করেছি। যে আমি যদি ব্যাচেলর যদি ফিজিক্স এ করি, তাহলে বলতে হবে যে আমি ব্যাচেলর ফিজিক্স এ করেছি। কেন ব্যাচেলর ফিজিক্স এ করেছি? তো এইটা হয়তো আমরা চান্স পেয়েছি ফিজিক্স এ বলে ফিজিক্স এ করেছি তা না। আমাদের একটা সুন্দর গল্প দিতে হবে। কারণ এটা আমাদের গল্প, যেহেতু ওটা গ্যাপ আছে কিন্তু এ জায়গায় একটা গল্প দিতে হবে যে আমি হয়তো ফ্যাসিনেটেড ছিলাম ফিজিক্স এর বিভিন্ন টুলস সম্পর্কে বা ফিজিক্স এর বড়, বড় ডিসকভারি বা ফেমাস ডিসকভারি কে সামনে নিয়ে আসা যায়। এটা দেখে আমি ফ্যাসিনেটেড হয়ে ফিজিক্স এ ব্যাচেলর শেষ করেছি। তো এখন বলতে হবে যে হ্যাঁ, এখন আমি কি করতে চাই? আমি তো ব্যাচেলর ফিজিক্স একটা হিউজ বিষয়। এখন হয়তো আমরা একটা কোনো স্পেসিফিক জিনিসের উপরে আমার আগ্রহ, এবং সেই আগ্রহটা আমাদের কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। কারণ আমি যখন বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রফেসরকে টার্গেট করব তখন আমার এসওপি টা আলাদা হবে। দিস ইজ ফ্যাক্ট। এখন কিছু করার নাই। কারণ এভাবে বলা যাবে না যে আমি আইনস্টাইনের থিওরিকেই কাজ করব এবং একটা অ্যাপ্লিকেশন করে সাকসেসফুল হবে, এরকম না। তো আমাদের একটু ওপেন রাখতে হবে। তখন এটার সাথে আপনার রিলেট করতে হবে যে আমি এই কোর্স পড়েছিলাম বা এই প্র্যাকটিক্যাল করেছিলাম, এর পাশাপাশি আমি এই প্রজেক্টটা করেছিলাম এবং এখন আমি এই পেপার গুলা পড়ছি। সেই পেপার গুলো হয়তো ওই প্রফেসরের কিছু পেপার হতে পারে বা এখন ফেমাস যে ফিজিক্যাল রিভিউ বা বিভিন্ন ওয়ার্ল্ড ফেমাস জার্নালে আসছে, সেটা দিয়ে রেফার করতে হবে যে এইসব পড়ার এবং আমার এই ব্যাকগ্রাউন্ডের কারণে আমি এখন আগ্রহ তৈরি হচ্ছে যে এই বিষয়ে গবেষণা করা।
এর জন্যই আমি একটা অপরচুনিটি খুঁজতেছি। তো এইভাবে কয়েকটা প্যারা করে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এবং শেষের দিকে ২ প্যারা থাকবে। একটা প্যারায় থাকবে হলো শর্ট টার্ম গোল, আরেকটা প্যারা থাকবে হলো লং টার্ম গোল। এটা কয়েকটা সেন্টেন্সে। তো শর্ট টার্ম গোল হলো যে আমি যদি এই সুযোগটা পাই, এই ফেলোশিপটা পাই, তাহলে আমি এইভাবে আমার যে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম শেষ করব। শেষ করে আমি সায়েন্টিস্ট বা একাডেমিক লাইন বা ইন্ডাস্ট্রি যাই হতে চাই না কেন, হতে চাই। এবং লং টার্ম গোল হবে, লং টার্ম গোল হতে পারে যে আমি আমার দেশে কন্ট্রিবিউট করব, আমার সোসাইটিকে কন্ট্রিবিউট করব, বা আমি একটা কোনো বড় একটা প্রবলেম আছে সেটাকে সলভ করব। এ ধরনের একটা লং টার্ম গোল থাকবে। তো মূলত এটাই হলো ফরম্যাট। এখন এভাবে নিজের থেকে গুছিয়ে লিখতে হবে। মানে কিন্তু মূল এখন কথা, জি প্লিজ, হুম, হুম, হুম। মূল কথা হ্যাঁ, হচ্ছে কেন এখন সে যোগ্য ওই প্রোগ্রামে, না এটাই কেন একটা সে থাকবে। যোগ্য? হ্যাঁ, হ্যাঁ। এটা একটা ইউনিক হতে হবে। এবং আমি অনেকের স্টেটমেন্ট অফ পারপাস দেখেছি যারা ইভেন এমআইটি তে মাস্টার্স প্রোগ্রাম এসেছে। তো হ্যাভ টু বি ইউনিক। এবং আমরা আমরা মনে করি যে এত রিকমেন্ডেশন লেটার বা এসওপি একটা ভুল ধারণা থাকে যেগুলো পড়ে না হয়তো। কিন্তু এটা অবাক হবেন যে আসলে প্রতিটা লাইন এ জায়গায় পড়ে দেখা হয় এবং স্কোর করা হয়। তার মানে অ্যাপ্লিকেশন প্রসেসে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা মানে জি, জি, ইনগ্রেডিয়েন্ট খুবই, বলা যায়, খুবই এসওপি এসব ভীষণ হ্যাঁ, গুরুত্বপূর্ণ হ্যাঁ। এবং এখানে কোন রকম তবে আমি বলবো যে স্যাম্পল অবশ্যই দেখতে হবে। কারণ এক্সট্রাঅর্ডিনারি ভাবে লেখা যাবে না। স্যাম্পল দেখে একটা দাঁড় করাতে হবে। তারপর সেটাকে কন্টিনিউয়াসলি রিভাইজ করতে হবে নিজের মতো তৈরি করার জন্য। অথবা বোধহয় স্টুডেন্টরা চাইলে একটু বাংলায় নিজেরা লিখে নিল, তারপর ধীরে ধীরে সেটাকে ইমপ্রুভ বারান্দায় করবে। নিজেরা লিখে নিতে পারে। হ্যাঁ, তারপর সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে অবশ্যই সেটা কারেকশন করে নিতে হবে। মানে কিছু স্যাম্পল মানে অনলাইনে যেগুলো পায় ওগুলো ভালো করে পড়বে, পড়ে অনলাইনে দেখবে। আছে, তারপরে ইউনিভার্সিটি বা বিশেষ করে কান্ট্রি যেটা স্পেসিফিক আপনি যেমন বললেন। ইউরোপিয়ান কান্ট্রি, হুম, হ্যাঁ, হুম, তাদের ফরম্যাটটা একটু আলাদা থাকে, হ্যাঁ। আমেরিকার ফরম্যাটটা একটু আলাদা থাকে। সেটা দেখে নিতে হবে। সো মানে যেখানে এপ্লাই একটা করছে দিন ওদের চালিয়ে দেওয়া যাবে। ওই হ্যাঁ, ওই ইউনিভার্সিটির যদি ফরম্যাট যদি অ্যাভেলেবল থাকে সেটা দেখলো, অথবা ওই কান্ট্রির কোনো ইউনিভার্সিটির যে ফরম্যাটটা দেয়া থাকে সেটা একটু প্রথমত দেখবে। হ্যাঁ, হ্যাঁ। তারপর আপনি হুম। যেমনটা বলছেন প্রিন্সটন বা তারপরে এমআইটি। পিয়ারদের সাথে কানেকশন করা আপনার এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ বা কানেকশনের যুগ, আপনি LinkedIn হোক, ফেসবুকে হোক, বিভিন্ন গ্রুপ আছে। প্রতিটা ইউনিভার্সিটি আমেরিকায় দেখা যাচ্ছে একটা বাংলাদেশি স্টুডেন্ট গ্রুপ আছে বা ফরেন স্টুডেন্ট গ্রুপ আছে। তো এদের সাথে যোগাযোগ করলেই এরা আপনাকে হেল্প করবে বা গাইড করবে বা রিভিউ করবে বা স্যাম্পল শেয়ার করবে বা লেখার পরে দেখালে এরা কারেকশন করে দিতে পারে। হ্যাঁ, এরকমও হয়। তো সেটাও স্টুডেন্টরা মাথায় রাখবে। তবে এটা যেন হ্যাঁ, কপি পেস্ট না হয়, একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। ইউনিক হতে হবে। কপি পেস্ট হলেই আপনি যেহেতু এখন যদি একটা অ্যাসাইনমেন্ট দেন, তো কপি পেস্ট আপনি যেহেতু ২-১ প্যারাগ্রাফ চোখ বুলালেই বুঝতে পারবেন। তো এই জায়গায় প্রফেসররা যেহেতু প্রতি বছর এই কমিটিতে থাকে, এগুলো দেখে, এরা দেখলেই বুঝতে পারে। হুম। হুম। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, স্টুডেন্টের মাথায় রাখতে হবে। আমার মনে হয় যে খুব আগে থেকে একটু লেখার চেষ্টা করতে পারে 4th এ উঠে যারা এপ্লাই করবে। হ্যাঁ, তাই হ্যাঁ। না? কয়েকটা আপনার সময় যত নিতে হয়। হ্যাঁ, হ্যাঁ। আপনি পুরোটা না লিখলেও আপনাকে গোল লিখে ফেলতে হবে যে আপনি আসলে কি চান। গোল লিখতে গেলেই পড়াশোনা করতে হবে। যে আসলে একটা রিসার্চ গোল বা আমার ক্যারিয়ার গোল লিখতে চাই, কি হবো? আমি বললাম যে ঠিক আছে আমি অ্যাস্ট্রোনট হতে চাই। অ্যাস্ট্রোনট হতে হলে আমাকে কি ডিগ্রি নেয়া লাগবে সেটাও তো তাকে জানতে হবে। তখন সেই ঘাটাঘাটি শুরু করবে। আর এভাবেই হবে শুরু। এভাবেই শুরুটা হবে আরকি। তো আপনি এখানে সুন্দর কিছু পয়েন্ট বলেছেন। অনেক ধন্যবাদ। তো এর সাথেই যদি একটু যোগ করি, আপনি বারবার গোলের কথা বলছেন। আসলে কিভাবে একটা স্টুডেন্ট আন্ডারগ্রেড মানে এই জিনিসগুলো হয়তো অত ওরা চিন্তা করে না অধিকাংশ ক্ষেত্রে। তো ওরা কিভাবে আসলে পরিকল্পনা করবে যে হ্যাঁ, আমি একটা, আপনি যেমন আছেন হার্ভার্ডে কাজ করেছেন, এখন খুব ভালো একটা পজিশনে আছেন। তো এরকম বা এর চেয়েও আমি যদি বেটার কিছু করতে চাই, আমি কিভাবে পরিকল্পনা করব আমার কেরিয়ার পরিকল্পনা, মানে আপনার যদি কোনো না, এখন ক্যারিয়ার পরিকল্পনা তো যেটা বলা হয় যে ক্যারিয়ার পরিকল্পনা তো মানে আসলে সুনির্দিষ্ট কিছু না। কারণ আমরা তো আসলে ভবিষ্যৎ সম্পর্কে জানি না। ইয়েস প্লিজ। এবং আমার যে ক্যারিয়ার পরিকল্পনা প্রতি ৩ মাস পর, পর চেঞ্জ হয়। এটাই স্বাভাবিক। হ্যাঁ? তো আমার একসময় ক্যারিয়ার পরিকল্পনা ছিল যে আমি পিএইচডি করতে যাবো ইউরোপে বা আমেরিকাতে। তো আমি চলে গেলাম। তখন প্ল্যান ছিল যে আমি ফিরে এসে আমাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে হবে, ল্যাব শুরু করতে হবে। তখন চেঞ্জ হয়ে গেল। তখন ফিরেও গেলাম কিন্তু তখন মনে হলো যে না, হয়নি। আমাকে আবার পোস্ট-ডক করতে হবে। তো এইভাবে তখন ভাবলাম পোস্ট-ডক করে ফিরে যাবো। তখন মনে হলো যে না, হয়নি। এভাবে আপনার কিন্তু চেঞ্জ হবে। তখন আপডেট থাকতে হবে। কারণ পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, আপনার জানার পরিস্থিতি চেঞ্জ হচ্ছে।
আপনার সার্কেলটা বড় হচ্ছে, তখন আপনি নিজেকে জাজ করতে ইভালুয়েশন করবেন, আপনার চিন্তা ভাবনা ম্যাচুরিটি আসবে। তো এখন আমাদের যারা আন্ডার গ্রাজুয়েট শেষ তাদের জন্য আসলেই খুবই কঠিন। তো তাদেরকে এরকম টার্গেট হতে পারে যে আমি এখন তারা যদি সায়েন্স বা এইসব নিউজ যে আপডেটেড রাখে, আমি বলবো না যে জার্নাল পেপার, সায়েন্স ম্যাগাজিন যেগুলা আছে, উম, যেগুলো নিউজ ভিউজ শেয়ার করে, এ ধরনের টপিকস গুলো যে এখন কোন ধরনের টেকনোলজি ডেভেলপ হচ্ছে, টেসলা কার কেন ডেভেলপ হচ্ছে, কেন হঠাৎ করে বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি হয়ে গেল, কেন মাইক্রোসফট স্লাক কোম্পানিকে কিনতে পারলো না, কেন কিনলো, আম, এই যে ডিল গুলা হচ্ছে, এই যে রেভলিউশন হচ্ছে, একটা সফটওয়্যার কোম্পানি কেন 27 বিলিয়ন ডলার বিক্রি হলো 2 বছরের ভিতরে, এগুলো তো মাথায় চিন্তা করতে হবে, তাই না? এগুলো তো ফেসবুকে বসে থাকলে হবে না, এগুলা জানতে হবে, এগুলা চিন্তা করতে হবে, এগুলা আমাদের একটা বিশাল গ্যাপ। এ জায়গার স্টুডেন্ট চিন্তা করছে, এ জায়গার কলেজের স্টুডেন্ট চিন্তা করছে, তাই না? কিন্তু আমরা ইউনিভার্সিটি শেষ করে ফেলেও আমরা শুধু চায়ের আড্ডা আর ল্যাব করে কোনো মতে এসে ঘুমিয়ে যাচ্ছি। কিন্তু কিন্তু এরা কিন্তু চিন্তা করছে যে কি টেকনোলজি ছিল। সেলসফোরেজ যে কোম্পানি একবার বিক্রি করতে চাইলো মাইক্রোসফটের কাছে, সেই সেলসফোরেজ এখন 300 বিলিয়ন ডলারের কোম্পানি, তাই না? তো অথচ এদের কিছুই নেই, শুধু একটা সফটওয়্যার, তাই না? কিভাবে আসলো, আইডিয়াটা কিভাবে আসলো, টেসলা কোম্পানি কিভাবে আসছে, অথচ রোলস রয়েস বিলিয়ন ডলারের কোম্পানি ছিল, এখন শেষ, তাই না? কোন টেকনোলজি তারা আপডেট করতে পারে? কিন্তু এই জিনিসগুলো মাথায় আনতে হবে, মাথায় আনলে নিজের গোল চলে আসবে। তখন সাবজেক্ট অনুযায়ী ঠিক আছে, ও ঠিক আছে, তাহলে তো টেসলা কোম্পানি ব্যাটারি ডেভেলপ করছে, তাহলে ব্যাটারির সবচেয়ে আম, যে কি ফ্যাক্টরটা, তাই না? যে কি এখন চায়নাও মোবাইল তৈরি করছে, একটা আইফোনে আপনি যেসব ফিচার পাবেন চাইনিজ ফোনেও পাবেন, কিন্তু কেন তারা ওয়ার্ল্ড লিড করতে পারছে না? কারণ প্রবলেমটা কি? হয়তো ব্যাটারি বা এমন কিছু টেকনোলজি যেটা অ্যাপলের আছে, যেটা প্যাটেন্ট হয়ে গেছে, বা তারা কন্টিনিউয়াসলি রিসার্চ করছে আপডেট করার জন্য, এগুলো জানতে হবে। জানলেই আপনি তখন স্টুডেন্টরা কিন্তু গোল খুঁজে পাবে যে আসলে ও তাহলে আমি তাহলে অ্যাপল ইঞ্জিনিয়ার হতে চাই, আমি গুগল ইঞ্জিনিয়ার হতে চাই, বা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, তাই না? সেটাই, মানে আপডেট থাকতে হবে, যেমন সায়েন্স আছে, আপডেট নেচার থাকতে নিউজ, হবে, আমরা নেচার নিউজ অনেক এগুলো একটু কিছু আছে, পড়তে হবে নিয়মিত, মানে ধীরে এগুলো ধীরে পড়তে হবে। এখন সময় লাগবে। ইন্টারনেটের যুগ। হ্যাঁ, 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 ইন্টারনেটের যুগ, প্রচুর পড়তে হবে। জি, জি, অনেক ধন্যবাদ। আসলে ছাত্রছাত্রীদের মানে শুধু ফেসবুকে আসলে থাকা যাবে না, যদিও মানে একদম না, স্পষ্টই বলা যাচ্ছে। ফেসবুকেও অনেক নিউজ পাওয়া যায় আছে, এখন। হ্যাঁ, কি পড়বো ফেসবুকে সেটাও ব্যাপার। হুম, আছে। মানে জি। জাস্ট স্ক্রল না করে, মানে যেখান হ্যাঁ, থেকে আমি আমি শিখতে হবে বুঝতে আসলে। পারছি এখন। হ্যাঁ, আমি অনেকদিন বাইরে থাকার কারণে এখন আমি বুঝতে পারি যে আসলে একটা আমাদের বড় গ্যাপ আছে। হয়তো আমার এই কথাগুলো অনেক স্টুডেন্টের ধরতে কষ্ট হবে, কারণ এই দিস ইজ এ গ্যাপ, হুম, দিস ইজ এ গ্যাপ না, বিকজ না, আওয়ার বিষয়টা এমন থিঙ্কিং না। হুম, থিঙ্কিং হ্যাঁ, চেঞ্জ হয়ে যায়। যে বাংলা ভাষায় হলেই যে সেটা আসলে নেওয়া যায় এটা না, মানে ওটা নিতে পারতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো চেষ্টা করতে হবে আপডেট থাকার এবং সেই অনুপাতে। প্রচুর আপডেট থাকতে হবে, প্রচুর। তারপরেও যদি বলি যে একটা ছাত্র মানে সরাসরি এরকম প্ল্যান করতে পারে যে সে রিসার্চ বা রিসার্চার হিসেবে কেরিয়ার নিতে পারে বা সায়েন্টিস্ট হতে চায়, অথবা প্রথমেই তাকে একদম বেসিক প্ল্যানে আসতে হবে যে হ্যাঁ, হ্যাঁ, আসলে কি আমি গবেষণায় আমার ভালো লাগে কিনা, মানে আমি কি সরকারি চাকরি করতে চাই, না আমি কি একই কাজ প্রতিদিন করলে আমার হ্যাপিনেস হয়, না আমি নতুন কিছু চাই প্রতিদিন, হুম, হুম, কোনো চ্যালেঞ্জ বা প্রবলেম সলভ করলে কি আমি নিজেকে রিওয়ার্ড মানে ফিল করি, বা আমি কি ভালো ফিল করি, না আমি চাই যে প্রতিদিন একই কাজ করলে আমি ভালো ফিল করি। এটা এমন না যে আমি যে চ্যালেঞ্জ নিতে চাই সে এক্সট্রাঅর্ডিনারি মানুষ, যে গতানুগতিক কাজ করে সে ভালো, তা না। এটা হলো আমার পারসেপশনটা কি, আমার রিয়েলাইজেশনটা কি, গবেষণা কি, আমি প্রতিদিন চ্যালেঞ্জ থাকবে এবং 99% ফেইলিউর থাকবে, তাই না? এটা কি আমাকে এক্সাইট করে, না আমাকে একই কাজ করব ব্যাংকের হিসাব খাতার মতো, খাতা বুঝিয়ে দিয়ে চলে আসলাম, বাসায় কোনো চিন্তা ভাবনা নেই, এটা আমার জন্য সুইটেবল। তখন ডিসিশন নেওয়া ভালো হবে যে আমি সরকারি চাকরির প্রিপারেশন নিব, না আমি গবেষণায় আসবো। হুম, এটা বেসিক থেকে শুরু তবে করতে হবে। এটুকু মাথায় রাখতে হবে, তারা যদি গবেষণা আসতে চায়, মানে সিম্পল, আমি একটু সিম্পলিফাই করছি যেহেতু আমি ছাত্রছাত্রী একটু জানি, তো এই সিম্পলিফাই যে আমি ঠিক আছে আমি একজন সায়েন্টিস্ট হতে চাই, সো আমাকে মাস্টার্স বা অনার্স শেষ করার পর সেটা দেশে হতে পারে বিদেশে হতে পারে, মাস্টার্স এর জি, প্রিপারেশন নিতে হবে এবং চিন্তা জি, করতে হবে জি, এখানে রিসার্চকে একটু বেশি ফোকাস দেওয়া, তারপরে পার্টিকুলার একটা ইউনিভার্সিটি চুজ করতে হবে, তাই? তো জি, আপনি জি। এখানে যদি একটু যোগ করতেন যে
তো এই প্রথমে যে ব্যাপারগুলো আসে যে এই তো আমার কাছে আমি একটা গল্প বলি যে আমার কাছে জি। এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বললেন যে সে আমেরিকায় পিএইচডি করতে চায়, কি করা লাগবে? তা আমি বললাম যে দেখেন আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো আপনি যেহেতু জানতে চাচ্ছেন, তো আপনি প্রথমে একটা টোফেল দেবেন, একটা জিআরই দেবেন। বলছে এগুলা তো খুব কঠিন, এছাড়া কোনো কমিউনিকেশন আছে কিনা? তা আমি বললাম যে না না, আপনি প্রথমে টোফেল জিআরই টেস্ট দেবেন, আপনি একটা মক টেস্ট দেবেন, দিয়ে বুঝবেন যে আপনার লেভেলটা কোথায়। তারপর আপনার দিয়ে আদৌ কি জিআরই হবে কি হবে না এটা আপনাকে চিন্তা করতে হবে। তো তার বলে তাহলে তার আমার আমেরিকা হবে না? আমি বলছি ইয়েস, তারপরও পসিবিলিটি আছে। যদি আপনার ইচ্ছা থাকে। আপনি যদি দেখেন যে আপনার সিজিপিএ কম বা আপনার অ্যাবিলিটি নাই, বা আপনি মনে করছেন যে আপনার মা দেশের ডিগ্রি এনাফ না একটা হাইয়ার লেভেলে কান্ট্রিতে যেতে, আপনি এশিয়ার কোন কান্ট্রিতে আরেকটা মাস্টার্স করতে পারেন। সেটা আপনাকে আরেকটা বেস দেবে। সেই বেজের উপর ভিত্তি করে তখন আপনি আরো একটু উপরে যাবেন পিএইচডি করতে। তখন হয়তো আবার ফার্দার গবেষণায় যাবেন। আপনারা জানেন যে আমি কিন্তু সরাসরি আমেরিকায় পিএইচডি করতে আসিনি। তো আমি অসময়ে চেষ্টা করিনি। তো আমি কিন্তু অ অনেক পথ ঘুরে তারপরে কিন্তু হার্ভার্ডে আসা। তো দ্যাটস দ্য ফ্যাক্ট। আপনার যদি ইচ্ছা থাকে আপনি কিন্তু আস্তে, আস্তে লেভেল আপ করতে পারবেন এবং অনেকেই এভাবে আসে। ইভেন আমার যে প্রফেসর ছিলেন হার্ভার্ডে, উনিও হার্ভার্ড থেকে গ্র্যাজুয়েট করা না। উনি চায়না থেকে অ্যা আ মাস্টার্স করা। তো আমেরিকায় পিএইচডি করে পরে গবেষণা করে হয়ে গেছে। কারণ উনার এইম ছিল। তো আমি বলব স্টুডেন্টদের নিজেরকে যদি টার্গেট থাকে, তাহলে যে অবস্থায় আছে না কেন, সে যদি প্ল্যান করে ধীরে, ধীরে ধাপে, ধাপে নিজেকে নিয়ে আসতে পারবে। তো এখন দেখা যাচ্ছে যে অনেকেই বলে যে আমি তো রাজশাহীতে আছি বা কুষ্টিয়াতে আছি। আমার এমন রিসার্চ এক্সপেরিয়েন্স নেই বা আমি এমন আহামরি জিআরই স্কোর নিতে পারবো না যে আমেরিকায় একটা বড় ইউনিভার্সিটি অ্যাডমিশন হবে। ওকে, তাইলে তুমি জাপানে যাও মাস্টার্স করতে, কোরিয়ায় মাস্টার্স করতে পারে, ইউরোপে মাস্টার্স করতে পারে, অনেক ফেলোশিপ আছে। ওই মাস্টার্স ফেলোশিপ করার পরে যদি সে ভালো কাজ করে তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি একটা ভালো জায়গায় কিন্তু পিএইচডি অফার পাবে। ভালো ল্যাবে তাকে নিবে, তাই না? তখন একটা ভালো রিকমেন্ডেশন লেটার হবে, রিসার্চ এক্সপেরিয়েন্স হবে। তারপর সেটার উপর ভিত্তি করে আরো হায়ার লেভেলে সে পোস্ট ডক্টরেট বা রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে সুযোগ পাবে। এভাবেই সে অনেক দূরে আগাতে পারবে। থ্যাংক ইউ কিন্তু আপনি। শুরু করতে হবে মন স্থির করে। প্রিপারেশন নিতে হবে। লেগে থাকাটাই ইম্পর্টেন্ট। অনেক সময় মনে লেগে হয় যে থাকতে হবে। যে একটু ভালো রেজাল্ট হলেই যে সে ভালো কিছু করবে তাও না, আবার একটু পিছিয়ে না, না, থাকলেও না, যে ভালো কিছু করতে পারবে না তাও না। এই জায়গায় আরেকটা গ্যাপ আছে। জি, জি। ভালো রেজাল্ট বলতে কিছু নেই। আমাদের দেশের যে রেজাল্ট আসলে ওই রেজাল্টের সিজিপিএ এর অবশ্যই একটা ওয়েট আছে। কিন্তু ওটার আসলে আমি কোনো ভ্যালু দেই না। কারণ আমি দেখেছি যে আমাদের ব্যাচের ২৩ নম্বর স্টুডেন্ট ছিল, সেও কিন্তু এখন নেচার সহ অনেক জার্নালে পাবলিশ করছে। সাধারণ। হুম? ২৫ জনের ভিতরে ২৩ নম্বর ছিল কিন্তু। ১০০ জনের ভিতরে না। তো আবার আমি টপ ছিলাম, আমিও পাবলিশ করছি। কিন্তু আ অনেক বিভাগের অনেক টপ ছিল যারা কিন্তু ওই বাইরেও পিএইচডি করেনি। ইউনিভার্সিটির শিক্ষক হয়েছে, দেশেই কোনমতে একটা ডিগ্রি নিয়ে ওভাবেই চুপচাপ আছে। তো অ্যাম্বিশনটা বড় করতে পারেনি। তো রেজাল্টের কোনো ভ্যালু নেই। যেকোনো রেজাল্ট থেকেই যদি ইচ্ছা থাকে এবং নিজেকে যদি প্রস্তুত করতে পারে, তাহলে অনেক দূর আসা সম্ভব। এবং আরেকটা এক্সাম্পল দিই, আমাদের বিশ্ববিদ্যালয়ের আমার সিনিয়র ছিলেন কম্পিউটার সায়েন্সের একজন। তো উনি পাস করতে পারতেন না। তো পাস না করতে পারার কারণে উনি ইমপ্রুভমেন্ট দিতেন ২-১ ব্যাচের পরে সাথে, সাথে। পরে উনি আমাদের ব্যাচের সাথে চলে আসলেন। যদিও কম্পিউটার সায়েন্স এ ছিলেন। তো এইভাবে কোনমতে উনাকে মানে অনার্সটা শেষ করে উনি আর মাস্টার্স ভর্তি হওয়ার আর সুযোগ নেননি। উনি চলে গেলেন। তারপর নিরুদ্দেশ হয়ে গেলেন। পরে দেখা গেল উনি সিঙ্গাপুরে বড় একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করছেন। এখন উনি আমেরিকার খুবই বিখ্যাত একটা কোম্পানিতে উনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু। তো দ্যাটস দ্য ফ্যাক্ট। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমি মনে করতেছি ছাত্রছাত্রীদের এত চমৎকার গল্পগুলো থেকে আসলে অনুপ্রাণিত হওয়ার অনেক কিছু আছে। সিম্পলি যেটা যে মাস্টার্স করতে হবে, তারপর একটা পিএইচডি করতে হবে, দেন হয়তো পোস্টডক পজিশনে যেতে হবে, মানে টার্গেট অনুসারে এইভাবে আগাতে হবে, এটাই পরিকল্পনা করতে এখন হবে। উম অনেক জায়গা থেকে আপনি আম যদি সেই লেভেলের পিএইচডি করতে পারেন, পিএইচডির পরেই সরাসরি একাডেমিক বা ইন্ডাস্ট্রিতে হুম, হুম। ভালো সুযোগ আছে। তো কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে স্ট্রাগলটা একটু বেশি, আচ্ছা। কম্পিটিশনটা একটু বেশি। তো তারপরও করা সম্ভব আরকি। মোটামুটি একটা ডক্টরেট ডিগ্রি
হলে ভালো, কিন্তু কম্পিউটার সায়েন্স বা অন্যান্য ফিল্ডে ডক্টরেটের প্রয়োজন হয় না। আপনার কাজের অভিজ্ঞতা, মানে আপনি কোন লেভেলের নেটওয়ার্কিং বা বিভিন্ন যে স্পেসিফিক স্কিল সার্টিফিকেশন গুলো আছে ওটাকে যদি দক্ষ হয় তাহলেও আচ্ছা, অনেক দূর যাওয়া যায়। এর সাথেই আমি একটুখানি এভাবেই বলি, যেহেতু আমাদের যে সিস্টেম গুলো এখনো চলছে এবং আমাদেরও সত্যিকার ইউনিভার্সিটি খুব ভালো ভালো শিক্ষক দরকার, আমাদের সিস্টেম গুলো আর একটুখানি আগায় নেওয়া দরকার। আমি যদিও এসবের অথরিটি না, আমি নিজে যতটুকু বুঝি আমার মনে হয়। তো এই জায়গায় আমাদের শিক্ষার্থীদের একটা স্বপ্নই থাকে যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবে। সো আসলে তাদের কেরিয়ার গোলটা কিভাবে, যেহেতু আপনি জানেন যে আপনি নিজে ইউনিভার্সিটি শিক্ষক ছিলেন, একটা ছুটির বাধ্যবাধকতা এইসব ব্যাপার আছে, তারা একটু নিজেদেরকে কিভাবে মানে আপনি তো রিসার্চার হিসেবে খুব নিজের ক্যারিয়ার ওই এনহ্যান্স করে জায়গায় এই হলো কাজটা যে এটা করবে মনে হয়। হ্যাঁ, এই জায়গায় আমার অনেক জুনিয়র আছেন, তো যারাই আমার কাছে এই কথা বলেন তারাই আর দেশে ফেরত যান না। তো এটা একটা বড় সমস্যা। তাই আমি সবাইকে বলবো যে ওইটা অন্যভাবে না নেয়ার জন্য। তো এটা হলো আমারও নিজেরও একটা খুবই ছিল যে আমি দেশে ফিরে যাব এবং শিক্ষকতা করব। যেহেতু আমি বিভাগের ১ম ছিলাম আর ১ম ব্যাচ ছিল। তো মোটামুটি একটা মেন্টাল সেট ছিল যে আমি আম শিক্ষক হবই হব, এরকম একটা ব্যাপার। বা টিচাররা আমাকে বলত যে, "তুমি তো শিক্ষক হবা।" এটা একটা মাইন্ডসেট তৈরি করে দেয়। পরে আমি মাস্টার্স করার পরে প্রায় ২-৩ বছর আমি বসে থাকলাম শিক্ষক হওয়ার জন্য। এবং আমি বলব যে সেশন জটের পরে এটাই আমার জীবনের একটা সবচেয়ে বড় ভুল। তো যাই হোক, তখন ওইটাই বেস্ট ডিসিশন ছিল এখন মনে হচ্ছে। তো তারপরে শিক্ষক হলাম। তারপরে ৬-৭ মাস পরে তো দেশে বাইরে স্কলারশিপ হয়ে গেল। তো উম এই যে একটা জটিলতা আছে আমাদের, যে এই ছুটি হবে না, ছুটি দেয়া হবে তো বেতন দেওয়া হবে না, বেতন দেওয়া হবে তো প্রমোশন দেয়া হবে না। তখন এই ব্যাপারগুলা আমাকে একটু হলেও আহত করছে। তারপরে আমি চিন্তা করলাম যে ওকে, অলরেডি মানে আমি অনেকটা পিছনে পড়ে গেছি, তো আর না। তো আমি বললাম যে এনিহাউ যদি চাকরিটা থাকে দ্যাটস উইল বি এনাফ। তো আমি চলে গেলাম আরকি। তো ফিরে আসার পরে যোগদান করলাম। এর ভিতরে তো অনেকেই ডিপার্টমেন্টে যারা যোগদান করেছিল আমার সাথে তারা অনেক কন্ট্রিবিউট করছে। তো অনেক ছাত্র-টাত্র উম করছে। তো আমি ফিরে আসার পর এখন একটা মেন্টাল প্রেশার দেয়া হলো যে, "তুমি বাইরে ঘুরে বেড়াচ্ছ, তুমি কোন কন্ট্রিবিউট করছো না।" তো আমি চেষ্টা করলাম। পরে দেখলাম যে আমি যে ফিল্ডে রিসার্চ করে এসছি এবং আমার যে আগ্রহটা তৈরি হয়েছে সেটা বাংলাদেশে করা সম্ভব না। এবং আমার যে ট্রেনিং, সে ট্রেনিং এনাফ না পিএইচডি তে। তখন আমি বললাম যে, "না, আমাকে মানে আমার পিএইচডি সুপারভাইজার বলছিল যে, "ইউ ক্যান গো ওয়ে ফার, হুম? এবং ইউ হ্যাভ নো লিমিট। সো হোয়ার আর ইউ গোইং ব্যাক?" মানে সেই আমাকে রাখতে চাচ্ছিল। তো এ তখন এইসব জিনিসগুলা, কারণ ওই প্রফেসরের কথা এবং আমার নিজস্ব প্রফেসরের কথা অন্য ব্যাপার। কারণ উনারা রিসার্চ করেন ৪০ বছর ধরে এবং জানেন। তো উনি আমাকে বলছিলেন যে, "ইউ শুড স্টে ফোকাস।" তো আমি এইসব জিনিসগুলো নক করলে এবং দেশে যে বিভিন্ন বাইন্ডিংস, এই বেতন শুরু হয় তো প্রমোশন হয় না, প্রমোশন হয় তো ইনক্রিমেন্ট হয় না, ইনক্রিমেন্ট হয় তো দিস দ্যাট যতগুলা হয় আরকি। তো সবকিছু মিলিয়ে আর ভালো লাগেনি। তাও চলে আসলাম। তো এখন ওই যে প্রতি বছর ছুটির বাধ্যবাধকতা, রিনিউ হয় না। রিনিউ হলে ৩ মাস করে ছুটি দেয়। এই আসি, এই যায়। পরে ভাবলাম যে না, এভাবে আসলে আর সম্ভব না। তো আমি রেজিগনেশন পাঠাই আরকি। তো ব্যাপারটা হলো যে আসলে সত্যি কথা বলতে কি, যে দেশে কন্ট্রিবিউট করা বিদেশ থেকেও করা যায়। সাধারণ একটা এক্সাম্পল দিই। আপনি যদি দেশে ৳১,০০,০০০ কেউ ইনকাম করে, সে আ কত ডোনেট করতে পারবে? ৳২,০০০, ৳৫,০০০, ৳১০,০০০। কিন্তু যে ৳১,০০,০০,০০০ ইনকাম করবে সে কিন্তু টাকা ডোনেট করতে পারবে। তাই না? সে কিন্তু স্পন্সর করতে পারবে। সে একটা বিদেশের একটা কানেকশন নিয়ে যেতে পারবে। সে মেগা কিছু করতে পারবে বা দিক নির্দেশনা দিতে পারবে। একটা গাইড করতে পারবে। দ্যাটস মেক এ বিগ ডিল। একটা বড় পিকচারে। কিন্তু আমরা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট গুলাতে যখন এই ধরে রাখার বা আটকে রাখার একটা টেনডেন্সি থাকে, তারা ভাবে যে, তুমি ছাত্র পড়াওনি। কিন্তু দ্যাটস এ ভেরি লিটল গোল। ইউ হ্যাভ এ বিগ পিকচার ওয়েটিং ফর ইউ। এটা সবার জন্য না, কিন্তু সুযোগ যদি থাকে আমার মনে হয় যে গবেষণায় আগ্রহ যদি থাকে, বাইরের ক্যারিয়ার ইজ মাচ মোর লুক্রেটিভ দ্যান টিচিং। আমাদের তো আসলে ট্রেডিশনটা ঠিক এভাবে হয়ে গেছে, এখন হয়তোবা একসময় চেঞ্জ হবে, এটা স্বপ্ন আমরাও দেখি। হ্যাঁ, নিয়মটা হয়ে গেছি ওপেন রাখা দরকার। ওপেন রাখা দরকার
যে যদি এই সিস্টেমটা ওপেন থাকতো যে আমি দেশেও কন্ট্রিবিউট করতে হবে বাইরে, তাহলে কিন্তু আলটিমেটলি ইউনিভার্সিটি ক্যান গেট বেনিফিট। আমি আহ হয়তো একসময় একটা রিসার্চ কোলাবোরেশন করতে পারতাম, নিয়ে আসতে পারতাম বা ট্রেনিং দিতে পারতাম, বা ইনফ্যাক্ট আই ক্যান স্টিল টিচ দেম। হুম, কিন্তু তারা চাচ্ছে না ভাবে, তারা চাচ্ছে এটা ক্লোজ করে দিয়ে চলে যেতে, কিন্তু সুযোগ তো দিতে পারছে না, বসার জায়গা দিতে পারছে না, তাই না? কি বলবো, এটা তো আসলে পিএইচডি করা, পোস্টডক করা, এটা যে আসলে একটা যে কারোর জন্যই কঠোর পরিশ্রমও করতে হয়, তাই না? তো এই হ্যাঁ, জিনিসগুলো আসলে এটা অনেক সাধারণ সমাজে অধ্যবসায়ের কিন্তু ব্যাপার। রাইট, এটা খুবই ফোকাস থাকতে হয়, এটা এত মানে সহজ না নিঃসন্দেহে। তো অনেক সময় আপনার শুনতে হয় যে আসলে কত টাকার ব্যাপারটা চলে আসে, আমরা এখনো ওইটা বুঝাতে পারি না যে এটা আসলে একটা শুধু টাকা উপার্জন না, আরো বড় কিছু। একজন শিক্ষার্থী আহ বিশেষত যখন হচ্ছে আপনার মাস্টার্স লেভেলে আছে, হ্যাঁ, তো এই অবস্থায় সে অনেক সময় পারিবারিক দায়িত্বের কারণে মানে দেশেই হয়তো বা সে মানে তার রিসার্চে আগ্রহ আছে এবং দেশেই সে কাজ করছে, দেশে থাকলেই কেরিয়ার, রিসার্চ কেরিয়ার এনহ্যান্স করা সম্ভব না, এরকম কি মনে করেন? না, না, দেশে থাকলে রিসার্চ ক্যারিয়ার অবশ্যই করা সম্ভব, এবং এটা আমাদের দেশে কালচারটা এখন ডেভেলপ হচ্ছে। হুম, হুম, কিন্তু পাশাপাশি ইন্ডিয়া, আপনি চিন্তা করবেন যে আমি হার্ভার্ডে আমি অনেক পোস্টডক ফেলো পেয়েছি যারা কলকাতার বোস ইনস্টিটিউট থেকে পিএইচডি করা। তো বুঝতেই পারছেন, ওরা বোস ইনস্টিটিউট থেকে পিএইচডি করে সরাসরি হার্ভার্ডে পোস্টডক করছে। তার মানে ওদের লেভেলটা, রিসার্চ লেভেলটা কেমন ছিল। আবার আহ, অনেকেই ইন্ডিয়ার অনেক ইনস্টিটিউট এখন এক্সচেঞ্জ প্রোগ্রাম ফান্ডিং করে। তো তারা 6 মাস বা আম, 1 বছরের জন্য কিন্তু বিদেশে এক্সচেঞ্জ প্রোগ্রাম করে। এটা বাংলাদেশেও কিন্তু এখন কিছু প্রোগ্রাম আছে, যেটা টিডাব্লিউএস সহ তারপর ইউনেস্কোর বেশ কিছু প্রোগ্রাম কিন্তু আছে, বাংলাদেশ এটা ইনক্লুডেড। তো এইসব প্রোগ্রামে কিন্তু অনেকে চোখ রাখতে পারে। কেউ যদি ফ্যামিলি বাইন্ডিংস বনানো কারণে যদি দেশেই পিএইচডি করে বা সেরকম, অবশ্যই কাজ করার মানসিকতা থাকতে হবে। ডিগ্রি নিয়ে ডক্টরেট লাগালো মানসিকতা থাকলে হবে না। যাদের সত্যিকার গবেষণায় থাকতে চায়, সেরকম সুপারভাইজার থাকে, তাহলে কিন্তু অবশ্যই এরকম বাইল্যাটারাল অনেক এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে। সেক্ষেত্রে কিছু সময়ের জন্য বাইরে কাজ করা যায়, এবং আম, বাইরের কাজ করার সময় যে কানেকশনটা হয় বাইরের প্রফেসরের সে গবেষণা বা তাদের লাইব্রেরি ইউজ করা, তাদের টুলস ইউজ করা, তাদের সুপারভিশন নেয়া বা দিক নির্দেশন নেয়া, এটাকে নিয়ে কিন্তু অনেক দূরে আগিয়ে নেওয়া সম্ভব। অনেক প্রোডাক্টিভ রিসার্চ করা সম্ভব। ইভেন আমেরিকাতেও এখন অনেক এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে বাংলাদেশিদের জন্য, আই থিঙ্ক। দ্যাটস এ গুড আইডিয়া। আসলে আমি কিছুটা সময় ইন্ডিয়ায় ছিলাম, তো এটা আমার আমার পরে মনে হয়েছে আমি আগে কেন একটু ইন্ডিয়া যাইনি, আমি এই ব্যাপারগুলো সম্পর্কে অত মানে একটা সময় আমার মনে হয়েছে আচ্ছা আমি যদি একটু স্টুডেন্ট লাইফের পরপরই চেষ্টা করতাম। তো আমি দেখেছি যারা ওইসব আইআইটি তে আমি ছিলাম, দেখেছি যে আইআইটি তে যারা পিএইচডি করছে এরা কিন্তু সিম্পল কলেজ থেকে আসে, এরা কিন্তু একদম দেখা যায় ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলি আমরা, এসব থেকে না, বা আইআইটির স্টুডেন্টও না, বাট সাধারণ কলেজ থেকে এসে ওখানে পিএইচডি করে, ওদের এন্ট্রান্স এক্সাম থাকে খুব হেভি, ওই সময় একটা প্রিপারেশন এক্সামে হয়ে টপ যায়, করে চলে আসে। খুব ভালো প্রিপারেশন নেয়। সো এবং তারা খুব ভালো করে পোস্টডকে খুবই ভালো ভালো জায়গায় সবাই চলে যায়, প্রায় সবাই। তো হয়তো বা একসময় আমাদেরও এরকম একটা সিস্টেম আমরা দাঁড় করাতে পারা যাবে, এরকম স্বপ্ন দেখি আসলে। ইভেন আমার এই জায়গায় যে এখন যে উনি আমার যে ডিরেক্টর, উনি ইন্ডিয়ার থেকে পিএইচডি করা। হুম, এবং আমি বেশ কিছুদিন আগে আমি একজনের সাথে কথা বললাম, সে উনি হলো জেনসন ফার্মাসিউটিক্যাল, নাম শুনছেন? এটা নিউ ইয়র্কের ওনাদের একটা ডিভিশনের হেড। ওনার নাম হলো সুজাতা শর্মা, উনি কিন্তু ইন্ডিয়া থেকে পিএইচডি করা এখন। তো ইটস পসিবল আমাদের শুরু করতে হবে। ভালো গবেষণা করলে আসলে ভালো কিছু করা সম্ভব, তাই না, যে কোনো জায়গা থেকে অবশ্যই। হয়তো বা। আচ্ছা, একটু আগে আমি মানে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, ওরা একটা জায়গায় বলছিল যে এক জায়গায় কনফিউশনে ছিল যে আসলে আমি কান্ট্রি সিলেকশন করার সময় আসলে কি বিষয় মাথায় রাখবো, এই ব্যাপারে যদি আপনার সাজেশন থেকে একটা, ধরেন আন্ডারগ্রেড লেভেল থেকে যদি চিন্তা করে, অথবা আপনি বললেন হ্যাঁ, যে হ্যাঁ, যে এ কোনো নিয়ে জায়গা থেকে আমি ভালো অবশ্য, করা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, এ নিয়ে আমি অবশ্য বেশ কিছু কথা আলোচনা করেছি, কারণ এ নিয়ে আমি অনেকেই আমাকে প্রশ্ন করে। কিন্তু যার কারণে আমি আপনি জানেন যে আমি ভিডিও মেসেজ দিই। জি, জি। তো সেটা অনেকে দেখতে পারেন। তারপর আমি বলবো যে কান্ট্রি চয়েস করার জন্য আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হয় সবসময়। এখন হলো যে শুধু কি আমি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চাই, তারপর দেশে ফিরে আসতে চাই কিনা, হুম, হুম, বা আমার দেশেই প্রফেশন আছে, আমি শুধু বিদেশে ডিগ্রি করতে চাচ্ছি কিনা, বা আমি কি বাইরেই সেটেলড হতে চাই কিনা। এটা একটা ব্যাপার আছে। তারপর হলো সাবজেক্টিভ এর ব্যাপার আছে। অনেক সাবজেক্ট অনেক কান্ট্রির জন্য ভালো। এটা একটা ব্যাপার আছে। তো যেমন আপনি যদি সোশ্যাল সায়েন্স এ গবেষণা করতে চান, এবং আপনি যদি নন মানে
এ- মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের কান্ট্রির বাইরে যান, ইউ উইল হ্যাভ এ বিগ স্ট্রাগল। কারণ সোশ্যাল সায়েন্স বা এদের যে প্রজেক্ট বা এক্সপেরিমেন্ট গুলো হয়, সোশ্যাল এক্সপেরিমেন্ট, আপনাকে প্রচুর লোকের সাথে কথা বলা লাগে। তো এই ধরনের বিষয়গুলো মাথায় রাখা। দ্বিতীয় ব্যাপার হলো, যদি আপনি সেটেল হওয়ার প্ল্যান থাকে, তাহলে অবশ্যই ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলো চুজ করতে হবে, যেগুলো ইমিগ্রেশন ফ্রেন্ডলি। এখন এটা আবার অনেকে বলে যে ইমিগ্রেশন ফ্রেন্ডলি, আমাদের দেশে তো এটা একটা লুকোচুরি চলে আর কি, যে বিদেশে যাবে পড়তে, যে থেকে যাবে, আমার একটা ভাব। আসলে তা না। বিদেশে সব দেশেই চায় যে আপনি সে দেশে পড়াশোনা করলে, তাদেরই একটা সিস্টেম আছে যে আপনি, বিদেশিরা পড়াশোনা করে কি করে সে দেশে থাকতে পারে, তারাই চায়। তাদের একটা জব ছাড়তে সুযোগ দেয় পড়াশোনার পরে, এবং সেটেল হতে সুযোগ দেয়। অতএব এছাড়া লুকোচুরির কিছু নাই। আপনি অবশ্যই টার্গেট নিতে পারেন যে আমি বিদেশে পড়াশোনা করে থাকবো, দ্যাটস ওয়েলকাম। সো এটা আসলে লুকানোর কিছু নাই। তো এগুলো অনেক কিছু মাথায় নিতে হবে। তারপরে আমি আরেকটা জিনিস যেটা আগে আসলো, যে আমি যদি মনে করি যে আমার যে কোয়ালিফিকেশন আছে, রিসার্চ অভিজ্ঞতা আমি অর্জন করার কথা ছিল, করতে পারিনি, বা সিজিপিএ দুর্বল আছে, বা আমি আইএলটিএস এক্সামে আমি 9 তুলতে পারছি না, আমি 6 তুলতে পারছি, তাহলে আমাকে অন্য কান্ট্রি থেকে শুরু করতে হবে। যেমন আমি চায়না থেকে শুরু করতে পারি, মালয়েশিয়া থেকে শুরু করতে পারি, কোরিয়া থেকে শুরু করতে পারি মাস্টার্স দিয়ে। তারপরে আমি আস্তে আস্তে ভালো কান্ট্রিতে মুভ করতে পারি। এটা একটা কান্ট্রি নির্বাচনের ব্যাপার আছে। তারপর দ্বিতীয় ব্যাপার হলো যে আপনি যদি ভালো রিসার্চ করতে চান প্রথমে, তাহলে আপনাকে আমেরিকা আসতে হবে, সোজা কথা। আচ্ছা। If you wanna settle, you wanna make a career, and no choice, ইউএসএ চুজ আমেরিকা। করা উচিত। তো তো কানাডাও না, আমেরিকাতে। তো কিন্তু আপনি আমেরিকায় আসা খুবই কঠিন, এবং আসার পরে সেটেল হওয়া আরো কঠিন। তো কিন্তু এজন্য অনেকে ইউরোপের রুটটা বেছে নেয়, এবং জাপান থেকে পিএইচডি করার পরও অনেকে আমেরিকা মুভ করে। তো আপনি জাপানে মাস্টার্স পিএইচডি করলে ইজিলি পরবর্তীতে ভালো রিসার্চ করলে অবশ্যই আমেরিকায় চলে আসতে পারবে। তো এইভাবে উম, 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 পরিস্থিতি, নিজের অবস্থানের উপরে বিশেষ করে কান্ট্রি চুজ করতে হবে। কিন্তু ল্যাঙ্গুয়েজের কথাটা মাথায় রাখতে হবে, যদি ফার্দার সেটেল বা দেশে ফিরে না যাওয়ার ইচ্ছা থাকে। বিশেষত হ্যাঁ, সোশ্যাল সায়েন্স যারা একজন কথা বলছিল সোশ্যাল সায়েন্স থেকে, সে যদি এখন থেকে থাকে, মাথায় রাখতে হবে অবশ্যই ইংলিশ স্পিকিং জি, কান্ট্রি চুজ করার, বা সায়েন্স আর্ট, সায়েন্সের স্টুডেন্ট বা সায়েন্স তো না, আর্টস অথবা সোশ্যাল সায়েন্স বা হ্যাঁ, কমার্সও আর্টস, বোধহয় ইভেন বিজনেসও। বিজনেসেও হ্যাঁ। এটা ইম্পর্টেন্ট হুম। বিষয়। তো আর মূল কথা যেখানে থাকবে সেখানেই যেন ভালো করার চেষ্টা করে, তারপরে সে নিঃসন্দেহে ভালো জায়গায় ফোকাস সেট করবে। করতে হবে। সেটাই। আ সেই জায়গায়। তো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যদি আমাদের এর মধ্যে আমি একটু বলতে চাচ্ছি, আপনারা যারা দর্শক হিসেবে আছেন, আপনাদের যেকোনো প্রশ্ন একটু কাইন্ডলি লিখতে পারেন, অথবা হ্যান্ড রেইজ করলে আমরা প্রশ্নগুলো নিয়ে নেব। আচ্ছা, তো আপনি অনেকটা উত্তর দিয়েও দিয়েছেন। তারপরেও একটা বিষয় একটু জানতে চাই। আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় করে কি থিসিস প্রিপারেশন নেয়, তারপরে দেশের বাইরে যাওয়ার আইএলটিএস প্রিপারেশন নেয়। সবকিছু একসঙ্গে নিতে গিয়ে আসলে বুঝতে পারে না তারা কোন দিকে আগাবে। এ ব্যাপারে যদি কিছু বলতেন আসলে। ফ্যাক্ট এগুলোই। আহ, এটা হলো, আহ, যারা এইটা করে, আমি বলবো না যে এটা খুব বেশি বড় ভুল আমাদের দেশের প্রেক্ষাপটে। রাইট। কিন্তু আমরা তো আসলে, আমাদের দেশে বিসিএস টা যেমন লুক্রেটিভ করে তুলে ধরা হয়েছে, ইটস এ গুড পজিশন। কিন্তু আহ, দেশকে যদি কেউ সার্ভ করতে চায়, অবশ্যই লুক্রেটিভ। কিন্তু যেহেতু কম্পিটিশন হাই, সেহেতু অনেকেই দুই নৌকায় পা দেয়। দুই নৌকায় পা দেয়, কারণ আর এর একটা বিষয় থাকে, কনফিডেন্স লো। কারণ ভাবে যে আমি বিদেশে হয়তো হবে না, বিসিএস হবে না, আমি সব দিকেই চেষ্টা করি। কিন্তু আমার পরামর্শ থাকবে যে আদা জল খেয়ে একদিকে লাগতে, আগে সিদ্ধান্তটা নিয়ে নিতে হবে। সিদ্ধান্তটা নিয়ে একদিকে লাগলে সাকসেস আসবেই। হ্যাঁ। তো একদিকে লাগলে, মানে আমি যদি চিন্তা করি যে হ্যাঁ, আমি আসলে বাইরে, আমার বিদেশে বা দেশে হোক, আমি হায়ার স্টাডি বা পিএইচডি করতে চাই, তাহলে কিন্তু থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকেই আপনি সায়েন্সের খবরগুলো রাখেন, আপনার ফিল্ডের দু একটা পেপার পড়ার চেষ্টা করেন। ইংরেজিতে দক্ষতার তো কোনো বিকল্প নেই, এটা তো বুঝতেই পারছেন। সেহেতু টেস্টের ব্যাপারগুলা বা ইংরেজি বলা বা এসবগুলা প্র্যাকটিস করতে হবে। তারপরে তথ্য সংগ্রহ করতে হবে, যে কিভাবে এপ্লাই করতে হয়, কখন অ্যাপ্লিকেশন শুরু হয়, কি কি স্কলারশিপ আছে। আম এগুলা সংগ্রহ করতে হবে, আলাপ করতে হবে, কানেকশন তৈরি করতে হবে, যে ওই জায়গায় কে আছে বা কে ডিগ্রি করছে, কিভাবে যাচ্ছে, ডিরেক্টর। আবার যারা সরকারি চাকরির জন্য নেবে, ব্যাংকের প্রস্তুতি নেবে বা বিসিএস এর, ঠিক আছে, কোনো সমস্যা নাই।
তারাও শুরু করে দিতে হবে, মানে ফোকাস থাকতে হবে যাতে সাকসেসটা সহজে আসে। এবং যদি দুই দিকেই যদি সুযোগ নেওয়া যায় সেক্ষেত্রে আপনি কিন্তু ডাইলুট হয়ে যাচ্ছে আপনার এইম এবং অ্যাম্বিশন গুলা, এবং এই ক্ষেত্রে সম্ভব না, এটা অনেক সময় ইম্পসিবল হয়ে যায়। কারণ আমার নিজে দিয়েই বলবো যে আমি আসলে কখনোই কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমি অংশগ্রহণ করিনি এবং করব না এরকম ডিটারমাইন্ড ছিলাম। আর এজন্য সাধারণ জ্ঞানের যে আমার যে ঝুড়ি এটা আসলে খুবই দুর্বল। কারণ কারণ এটা আমি কখনোই এদিকে আমি মাথা ঘামাইনি। কিন্তু তখনকার সময় আমি উম ঢাকায় গেলে নীলক্ষেতে বসে সাইবার ক্যাফেতে আমি ক্যান্সার, এইচআইভি, ড্রাগ ডিসকভারি এগুলা পেন ড্রাইভে পেন ড্রাইভ ছিল না। আমরা সিডিতে রাইট করে নিয়ে আসতাম। নিয়ে এসে পরে স্টাডি করতাম। তো বুঝতেই পারছেন আমি ফোকাস ছিলাম। তো এটাই বলবো আরকি যে ফোকাস থাকতে হবে। কতখানি ফোকাস ছিলেন সেটা অন্তত ছাত্রছাত্রীরা বুঝতে পারছে, আশা করি কিছুটা অনুভব করতে পারছে, কারণ এখন এত ইনফরমেশন তারা আসলে ঠিক বুঝতে পারছে কিনা এই ব্যাপারগুলো আমি জানি না। তো আশা করি তারা অনুধাবন করবে। তো এর মাঝে একটা জাস্ট কথাগুলো আপনি বলেছেন, একটা প্রশ্নও আমরা নিয়ে নিই। সেটা হচ্ছে জি। একটা ছাত্র জানতে চাচ্ছে যে সে থার্ড ইয়ারে পড়ে, তার ভীষণই হচ্ছে নিয়ার ফিউচারে ফিজিক্স রিলেটেড, ফিজিক্স সে রিসার্চ করবে। সো এখন সে কি করা উচিত, যে জার্নাল পড়া শুরু করা উচিত অর সামথিং লাইক দিস, এরকম একটা প্রশ্ন আছে। আহ, এটা খুবই অ্যাপ্রিসিয়েট। আমি রিসার্চে থাকি যেহেতু সেহেতু উম, ধন্যবাদ। তো আপনি যে এই যে সিদ্ধান্তটা নিয়েছেন, দ্যাটস দ্যাটস অলরেডি এ বিগ স্টেপ। এখন আপনি আস্তে আস্তে যদি আহ, আপনি লিস্ট করে ফেলেন যে আপনি কি করবেন এবং আপনার একটা টাইম লাইন দাঁড় করাবেন, ঠিক আছে? আপনি অনার্স করেই কি আপনি বাইরে পড়াশোনা করতে চান, না আপনি করতে মাস্টার্স করার পর চেষ্টা করবেন, এটা একটা সিদ্ধান্ত। এবং যদি আপনি করতে চান তাহলে আপনার হাতে কতদিন সময় আছে, কতদিন পর আপনি টার্গেট নিচ্ছেন, 1 বছর 2 বছর, তাহলে 2 বছরের ভিতরে আপনার পড়াশোনার পাশাপাশি যতটা সম্ভব সিজিপিএ তো ঠিক রাখতেই হবে। এর পাশাপাশি আপনি কোন সময় কোনটা কভার করবেন, কোন সময় কোনটা কভার করতে বললে আপনি জিআরই বা টোফেল কবে দিচ্ছেন, তাই না? বা আপনি কার কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেবেন, কি কি ডকুমেন্ট আপনাকে রেডি করতে হবে, কোন দেশে অ্যাপ্লাই করবেন, কোন সময় অ্যাপ্লিকেশন শুরু হয়, কোন কোন ফেলোশিপ আছে, এবং উম, তখন বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরদের প্রোফাইল পড়া শুরু করেন, তাদের দু একটা পেপার জানা শুরু করেন। তখন আস্তে আস্তে নিজের ইন্টারেস্টটা ডেভেলপ করবে যে আসলে আরো স্পেসিফিক কোন ফিল্ডে আপনি গবেষণা করতে চান। তো এভাবে শুরু করে দিলেই দেখবেন যে নিজে নিজেই আপনি মানে ওপেন হয়ে যাচ্ছে আর সবকিছু আপনার সামনে নিজেই সিদ্ধান্তটা নিতে পারবে, আসলে এই লেভেলে কি নিতে একসময় পারবেন। নিজেকেই স্টাডি করে সিদ্ধান্তটা কারণ নিতে হয়। গবেষণা এমন একটা জিনিস এটা চাপিয়ে দেওয়া যায় না। চাপিয়ে দিলে খুবই আগ্রহ থাকা লাগে। খুবই আগ্রহ থাকা না থাকলে গবেষণায় সাকসেস হওয়া যায় না। কারণ গবেষণা মানেই হলো ফেইলিউর। মানে আমি একটা এক্সপেরিমেন্ট যদি ডিজাইন করি, হার্ভার্ডে আমি টোটাল 3.5 বছর ছিলাম। তার ভিতরে মনে হয় আমার প্রথম 2.5 বছর শুধু ফেইলিউর, নো সাকসেস। দেন নো সাকসেস, নট এ সিঙ্গেল সাকসেস, এক্সপেরিমেন্ট সাকসেস হয়নি। তো এতটা প্রেশার আপনাকে নিতে হবে, তার মানে তারপরও টিকে থাকতে হবে, কারণ আপনার আগ্রহ থাকতে হবে, প্রচুর আগ্রহ। তো ওই পরিমাণ আগ্রহ আপনাকে থাকতে হবে কিন্তু। তো এইভাবে কেউ চাপিয়ে দিতে পারবে না যে অমুক ফিল্ডে অমুকে তুমি গবেষণা করো না, এটা নিজের থেকে আসলে খুব ভালো হবে। হুম। থ্যাংক ইউ মামুন ভাই, খুবই চমৎকার করে বলছেন। আশা করি স্টুডেন্টরা বুঝতে পেরেছেন, নিজে নিজেই আসলে স্টাডি করা শুরু করে দিতে হবে। যে তোমাকে মানে ইংলিশে মানে প্রফিসিয়েন্সি লেভেলটা বাড়াতে হবে, সেই সাথে ফিজিক্স রিলেটেড যে আপডেটেড ইনফরমেশন গুলো তোমাকে আপডেট থাকতে হবে। তো নিজে নিজে চেষ্টা করো, আশা করি ভালো কিছু করবা। আমিও বলবো যে এরকম সিদ্ধান্ত নেওয়াটা আসলে প্রথমে খুব জরুরি। খুব জরুরি। আচ্ছা, জি। এই জায়গায় আমাদের একটা বিষয় খুবই, আমার কাছে মনে হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা শিক্ষার্থীদের মধ্যে যে আপনি আপনি তো খুব ভালোভাবে এই বিষয়গুলো জানেন যে কিছু টেকনিক্যাল স্কিল আসলে ডেভেলপ করা উচিত আন্ডার গ্রেড বা মাস্টার্স লেভেল থেকে, বা সফট স্কিল কিছু, তো এই সম্পর্কে যদি আপনি একটু কাইন্ডলি বলতেন। সফট স্কিল বলতে যেটা আমাদের দেশে তো আসলে সুযোগ খুবই কম। আমি জানি না এখনকার পরিস্থিতি কেমন। তো আহ, এই জায়গায় কিছু সার্টিফিকেট কোর্স বা গ্রুপে কাজ করার যে অভিজ্ঞতা এটা খুবই ভ্যালু দেওয়া হয়। যে আপনি ধরেন আপনাকে একটা নতুন ল্যাবে নিয়ে নেবে, তাই না? ওই ল্যাবে কিন্তু যদি ইন্টারন্যাশনাল ল্যাব হয় তাহলে হয়তো 20টা দেশের 20 জন থাকতে পারে। আপনি বাইরে ছিলেন জানেন হয়তো।
তো এইটা ম্যাচ করে শেয়ার করে একটা এনভায়রনমেন্ট তারপরে প্রেজেন্ট করা। আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিল, এই অ্যাসাইনমেন্টটা আপনি কমপ্লিট করে গ্রুপ মিটিং এ প্রেজেন্ট করছেন। আবার সেই প্রেজেন্টেশন থেকে আপনাকে ফিডব্যাক দেবে। সেই ফিডব্যাকটা নেওয়াও একটা বিশাল ব্যাপার। কারণ আমাদের দেশে আম কেউ প্রশ্ন করলে সে অফেন্ডেড হয়ে যায়। মানে ভাবে যে তাকে ছোট করা হচ্ছে। কিন্তু না, দিস ইজ হাউ সায়েন্স বি মানে কথা বলে যে আমি আমার প্রফেসর যদি একটা কথা বলে আমি আই ক্যান আস্ক কোয়েশ্চেন যে হ্যাঁ, এটা কেন তুমি কিসের বেসিসে বললে, তাই না? এবং সে কিন্তু এটা খারাপ ভাবে নেবে না। সে তখন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবে, রেফারেন্স দেওয়ার চেষ্টা করবে বা বলবে এটা তার আইডিয়া। তো এই যে স্কিল গুলা ডেভেলপ করার জন্য যদি কোনো গ্রুপ করে কোনো ছোট প্রজেক্ট করা যায় বা কোথাও থেকে কোনো ট্রেনিং নেওয়া যায়, যদি কোনো রিসার্চ ইনস্টিটিউট যদি কোনো কোর্স অফার করে বা অনলাইনে যে বিভিন্ন কনফারেন্স হচ্ছে এখন, যদি পোস্টার প্রেজেন্টেশন করা যায়, আম যে প্রেজেন্টেশন স্কিল গুলো আসে এগুলা কিন্তু অনেক ওয়েট দেয় সিভিতে। হুম? প্রেজেন্টেশন স্কিল গুলো দরকার, রাইট? প্রেজেন্টেশন মানে স্কিল, গ্রুপে কাজ করার স্কিল। টিম এর ওয়ার্কের পাশাপাশি কিছু এবিলিটি। টিম ওয়ার্ক, কিছু সফটওয়্যার স্কিল ডেভেলপ করা হ্যাঁ, যায়। এই সফটওয়্যার, অনেক সফটওয়্যার। হ্যাঁ, এটা যে সফটওয়্যার স্কিল সম্পর্কে যদি আপনি বলতে চান, মানে মানে কি ধরনের সফটওয়্যার গুলো একটু যদি ফান্ডামেন্টাল লেভেলে যদি বলতেন, যদি ওরা ফিজিক্স স্টুডেন্ট তারপরেও যদি এখন ফিজিক্সের তো আসলে আমি অতটা ফ্যামিলিয়ার নাই। তারপরে যেটা বলবো যে এখন যে ফিল্ডে আপনি গবেষণা করেন না কেন, আপনার পাইথন, আপনি পাইথন জানেন না তো কিছুই জানেন না। এরকম একটা ব্যাপার চলে আসতেছে। তো এই ধরনের কিছু স্কিল যদি ডেভেলপ করা যায়, that's gonna give a very good impact because যদি কেউ দেখে যে এরকম একটা সে আগ্রহী এবং সে পাইথনের কিছু প্রবলেম সলভ করছে বা অ্যানালিটিক্যাল বা আপনার সাবজেক্ট রিলেটেড যদি কোনো রকম সফটওয়্যার থাকে, তার বেসিক লেভেলই হোক বা তার কোনো একটা ফ্রি কোর্স করেছে, তাই না? এরকমও যদি হয় বা একটা টিউটোরিয়াল থেকে দেখে সে কিছু করেছে, এটাও যদি সিভিতে থাকে, এটা খুব ইমপ্রেসিভ। ওকে, তাহলে একটা এটলিস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানাটা চেষ্টা করতে হবে শিক্ষার্থীদের। এখন মানে বিশেষত পাইথনটা যদি শেখা যায়, বিশেষত তুলনামূলকভাবে আমাদের পাইথন, জাভা এখন মোটামুটি পাইথনটা এখন মোটামুটি বলতে হবে যে বা আপনি শেল স্ক্রিপ্টিং ও, যেমন আমি বায়োলজির লোক কিন্তু আমি এখন পাইথন জানি, শেল স্ক্রিপ্টিং জানি, আর জানি। এটা আপনি আস্তে আস্তে শিখবেন। কিন্তু যদি কিছু দেখানো যায়, যেহেতু এখন খুব কম্পিটিশন, যে আপনি জানেন বা আপনার আগ্রহ আছে, দ্যাটস বিগ ডিল স্টুডেন্টদের জন্য। তারপরে অনেক সময় এই গ্রাফ প্লটিং সফটওয়্যার লাগে, এই ব্যাপারগুলো সম্পর্কে একটু আমি বলতে চাচ্ছি যে এগুলো আসলে নিজেকে তৈরি করতে হবে অনেক সময়। হ্যাঁ, হ্যাঁ, গ্রাফ প্লটিং সফটওয়্যার গুলো এগুলা আসলে শেখা আসলে আমি মনে করি যে খুবই ইজি। কারণ এখন ইউটিউব আছে, বিভিন্ন টিউটোরিয়াল আছে। মূল সমস্যা হলো ডাটা এবং কোনো গাইড দেয়া এবং শেখার ইচ্ছাটা। এই জন্য বেশ কিছু সফটওয়্যার আছে, গ্রাফপ্যাড, প্রিজম বলেন বা ইভেন এক্সেলই আমরা ভালো করে জানি না। আমরা ভাবি যে এক্সেলে শুধুমাত্র লাইন করে সাজানো যায়, কিন্তু এক্সেলে কিন্তু এত পরিমাণে ফর্মুলা লেখা যায় যেটা অকল্পনীয় ব্যাপার, যে চিন্তাই করা যায় না। তো এইসব জিনিসগুলো কিন্তু আগ্রহ থাকলে শেখা যায় এবং শিখতে পারলে কিন্তু অবশ্যই এটা কাজে দেবে। হ্যাঁ, কিছু এই টেকনিক্যাল স্কিল গুলো সম্পর্কে বিশেষ করে যেমন ল্যাটেক এর একটু মানে এমএস ওয়ার্ডে সে লেখা শিখলো, সাথে ল্যাটেকটাও যদি শিখে নিতে পারে, এগুলো পরবর্তীতে আসলে কাজে দেয়। তো এই পর্যায়ে আমরা একটুখানি যদি বলেন রিকমেন্ডেশন লেটার নিয়ে আপনি কথা বলছিলেন, তো অনেক সময় আমরা ছাত্রছাত্রীরা দেখেছি আগে পর্ব, এই ব্যাপারে যদি একটু বলতেন যে আসলে কি এটা বা কিভাবে লিখতে হয়। যদি অনেক সময় আমরা টিচাররাও অনেক সময় বলি যে তুমি একটা রিকমেন্ডেশন ড্রাফট লিখে নিয়ে আসো, এটাই আসলে তো তখন এই শিক্ষার্থী আসলে কি বিষয়গুলোতে ফোকাস করবে? হ্যাঁ, রিকমেন্ডেশন লেটার নিয়ে বোধহয় আমি ২-১ দিন আগেই কথা বললাম। আচ্ছা, আচ্ছা। কারণ অনেকেই আমাকে লিখছিলেন যে মানে আমাকেই মেসেজ দিচ্ছেন যে আমি তাদের রেফারি হব কিনা। তো আমি একটু অবাকই হয়ে গেলাম যে আসলে তাদেরকে তাদের পুরো পুরো নলেজটাই নাই আরকি। হুম? তো যেটা ব্যাপারটা হচ্ছে, রিকমেন্ডেশন লেটার হলো যে আপনাকে একজন পরিচয় করিয়ে দেবে। তো এই ক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েট হোক, গ্রাজুয়েট হোক, সব লেভেলেই কিন্তু আপনার রিকমেন্ডেশন লেটার নিতে হবে। অনেক সময় ২ জন বা ৩ জনের কাছ থেকে। তো এক্ষেত্রে সবচেয়ে বেস্ট রেফারি হবে সেটা হলো যে আপনি যার সাথে কাজ করেছেন। এটা প্রজেক্ট হতে পারে, থিসিস হতে পারে। যদি থিসিস বা প্রজেক্ট করার সুযোগ না হয়, ল্যাব করেছেন এরকম হতে পারে, ডিপার্টমেন্টের হেড হতে পারে।
তো এই ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে, ধরেন আপনি একটা সাবজেক্টের বা একটা ডিসিপ্লিনে অ্যাপ্লাই করছেন গবেষণার জন্য। তো এখন যদি ওই রিলেটেড সাবজেক্ট বা কোর্স কোনো টিচার নিয়ে থাকে, তার কাছ থেকে নিতে পারেন। সে হয়তো ডিটেইলস লিখতে পারবে যে এই কোর্স করেছিল বা এই সাথে ল্যাব ছিল, যেটা সামঞ্জস্য থাকতে হবে। ফোকাস থাকতে হবে যে ভবিষ্যতের আ আ ইয়ের সম্পর্কে, মানে আপনার ফিউচার রিসার্চ এর সাথে। আর হলো কে দেবে এটা তো বললাম। কি লেখা থাকতে হবে এটাও আমি বলেছি আজকে না কালকেই। তো লেখা থাকতে হবে সাধারণত ৩ টা বা ৪ টা প্যারাগ্রাফ থাকে। ১ম এ রেফারি লিখবে সাধারণত যে আমি কিভাবে আপনাকে চিনি। কে বলতে পারে যে আমার আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিল, সে আমার কাছে থিসিস করেছে, বা আমার আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিল, আমি তার কোর্স পড়িয়েছি। তারপরে বলবে যে তার আ যে বেসিক অর্জনটা কি? অর্জনটা বলে সে ব্যাচেলর শেষ করেছে, এই সাবজেক্টে সে এই কোর্স পড়েছে। তারপরে তাকে আরো একটু পরিচয় করে দিতে পারে সে আমার সাথে এই আ থিসিস করেছে, এই স্কিল ডেভেলপ করেছে। পাশে কিছু সোশ্যাল স্কিল দিয়ে দিতে পারে, যেটা সফট স্কিল, বা যে হ্যাঁ, সে গ্রুপে কাজ করেছে, সে অমুক জায়গায় প্রেজেন্টেশন দিয়েছিল বা কনফারেন্সে প্রেজেন্টেশন দিয়েছিল বা ল্যাব প্রেজেন্টেশন দিয়েছিল। উম এই ধরনের কমিউনিকেশন স্কিল ভালো, এগুলা উল্লেখ করতে পারে। তো এখন ব্যাপারটা হলো যে, যেহেতু আ ধরেন আমার কাছেই একজনে যদি চায় রেফারি, আমি তো জানি না সে বিভিন্ন দেশের রেফারেন্স লেটার ফরম্যাট আলাদা। তো এটা দোষের কিছু না যে তাদেরকে বলা যে ইনফরমেশন নিয়ে আসা বা স্যাম্পল দেয়া। তো রেফারিদেরও কিছু দায়িত্ব আছে যে একটু কিছুটা হলেও রিভিউ করে মোটামুটি, যাতে একটা কপি পেস্ট না হয়ে যায়। কারণ একটা স্টুডেন্ট যখন ৩ টে রেফারেন্স লেটার নিয়ে আসবে, তো ৩ টে কাছাকাছি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু মানে যদি ২ পক্ষেরই দায়িত্ব থাকে আরকি। যেটা একটা ভালো ইউনিক স্কিল গুলা তুলে ধরে যদি কিছু লেখা যায়। ধন্যবাদ। মানে বিষয়টা হচ্ছে যে একটা স্টুডেন্টকে যদি ড্রাফট লিখতে বলা যায়, তার যে মানে ইউনিকনেস আছে বা যে প্রোগ্রামে এপ্লাই করছে সেই প্রোগ্রামের যে সঙ্গে যে স্কিল গুলো দরকার ওই স্কিল গুলো একটু ফোকাস করে সে ড্রাফট হ্যাঁ, শিক্ষককে তাকে জমা দিলে। অবশ্যই একটা আপডেটেড সিভি দিতে হবে। হুম 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 হয়তো একজন টিচারের আপনি অনেক স্টুডেন্টকে পড়িয়েছেন বা থিসিস করিয়েছেন, তো মনে নাও থাকতে পারে। হুম সে যদি আপনাকে আপডেট করে দেয় যে আমি এই প্রোগ্রামে এপ্লাই করছি, এই প্রোগ্রামের এই হলো মেইন থিমটা, হুম এবং হুম আমি এইটা ফোকাস করছি, বা আমি অমুক প্রফেসরের কাছে এপ্লাই করছি, সে অমুক প্রফেসর এইটা নিয়ে কাজ করে, এবং আমি এইজন্য এপ্লাই করছি যে আমি আপনার কাছে এই কাজ করেছিলাম, এই থিসিসটা করেছিলাম, সেটা যদি একটু ফোকাস করে লেখা যায়। সেটাই কিন্তু যে এপ্লাই করবে স্টুডেন্টেরই দায়িত্ব মনে করিয়ে দেয়া, এবং এটা দোষের কিছু না। আমি এখনো যখন আমার প্রফেসরকে বলি, প্রফেসরকে আমি উল্লেখ করে দিই যে আমি কিন্তু কোম্পানিতে এপ্লাই করছি, প্রফেসর পজিশনের জন্য না। তখন হচ্ছে ওকে, ওকে, ওকে। কারণ এটা রিমাইন্ড করে দেয়াই যায়, এটা দোষের কিছু না। হুম? হ্যাঁ, কারণ আসলে মানে সব স্টুডেন্ট সম্পর্কে একদম মানে খুব ভালো ধারণা নেওয়াও আসলে কঠিন। যদি খুবই সিনসিয়ারও হয় একজন শিক্ষক, তার পক্ষে মানে ১০০ হ্যাঁ, জন ক্লাসে স্টুডেন্টের পক্ষে আসলে হ্যাঁ। সম্পর্কে ধারণা নেওয়া একটু মনে আসলে সহজ করিয়ে না। দিলে বা একটা হুম, স্যাম্পল দিলে বা তথ্য ইনফরমেশন দিলে, তো হুম। রেফারেন্স লেটারটা ইউনিক হবে, এটা আশা করা যায়। হুম? মধ্যে আমাদের আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, যদি কোনো ফিজিক্সের স্টুডেন্ট এমএসসি বা হায়ার স্টাডির জন্য বিদেশে যেতে চায়, তাহলে তার কি কি বেসিক স্কিল থাকা উচিত? যেমন ম্যাথল্যাব, পাইথন শিখে শুনেছি। তো আপনি সেটা বলেছেন ফিজিক্সে। দেখো ফিজিক্সে যেহেতু বলেছেন, আপনি একটু না, প্লিজ না, ক্লিয়ার হ্যাঁ, করেন। MATLAB বা পাইথন আপনাদের নিশ্চয়ই এখন অনেক অলরেডি প্রজেক্টে বোধহয় এগুলো ইনক্লুডেড আছে, বা প্র্যাকটিক্যাল রিলেটেড প্রজেক্টে, যেটা মাস্টার্স অনার্স যে প্রজেক্ট করানো হয় ফোর্থ ইয়ারে, বা এদিকে আমি দেখেছি যে এখনই অনেকে পাইথন দিয়ে কিছু অ্যানালাইসিস বা MATLAB এর স্ক্রিপ্টিং দিয়ে ডেটা অ্যানালাইসিস করে। তো এটা অবশ্যই কাজে দেবে। কিন্তু আমি যেটা বলব যে বিদেশে মাস্টার্স করতে গেলে আ অতটা স্কিল হওয়ার দরকার নেই। আচ্ছা। তো থাকলে অবশ্যই ভালো। কিন্তু দেখাতে হবে যে আগ্রহটা কোথায়, এবং আপনি শুরু করেছেন। আপনি জানেন যে MATLAB নামে একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা দিয়ে কি করা সম্ভব। এবং সেটা দিয়ে আপনি যখন প্রপোজ করবেন যে ওই প্রফেসর, মূল টেকনিকটা হলো যে ওই ল্যাবের পেপারটা পড়া। এবং ওই ল্যাবে যদি যে পাবলিশড পেপার হয়, তার যদি মেটেরিয়ালস মেথড এ দেখেন যে ওরা পাইথন ইউজ করে, তাহলে আপনি পাইথনকে ফোকাস করবেন। তাই না? যদি দেখেন যে MATLAB ইউজ করে, তাহলে আপনি তাকে MATLAB ফোকাস করে লিখবেন যে হ্যাঁ, তুমি তো MATLAB ইউজ করো, আমিও শুরু করেছি, এবং আমি এই ছোট কাজ করেছি, আমি শিখছি। I am interested, এবং তখন দেখবেন যে হ্যাঁ, এ তো আগ্রহ আছে, জানে। হুম?
এবং সব ফিজিক্সের রিসার্চ যে ম্যাথল্যাব পাইথন বাদ দিয়ে হবে তা না, এর বাইরেও অনেক কিছু আছে অবশ্যই। তো মানে জানতে মূল হবে। কথা যেটা হচ্ছে যে মানে আগ্রহ থাকাটা খুব দরকার। আর আগ্রহ থাকলেই পরবর্তীতে আসলে সম্ভব। যেমন এক্সেল এর কাজেও যদি শিখে নেওয়া যায় ভালোভাবে, তারপরে যেমন ল্যাটেক এর কথা বললাম, এগুলো মানে ছোট ছোট বিষয় কিন্তু ইফেক্টিভ, বুঝায় যে ছাত্রছাত্রীরা না আগ্রহী আছে এবং নিজে নিজে পরবর্তীতে কাজ করতে পারবে। জি, জি। আচ্ছা, এই মধ্যে আমি একটুখানি প্রশ্নগুলো যদিও ফিজিক্স একদম রিলেটেড আসছে। অসুবিধা নাই। আচ্ছা, একজন ছাত্র একটু জানতে চাচ্ছিল যে সে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, সে আসলে নিজে নিজে স্টাডি করতে চায় ফিজিক্সে, কিন্তু সে ফিল করছে সে এখন একটু মানে একটু এলোমেলো অবস্থায় আছে। সে একজন থিওরিটিক্যাল ফিজিসিস্ট হতে চাচ্ছে। আহ, তো তার কাছে মনে হচ্ছে আমি কি আসলে আমার টিচারদের কথাই শুনবো, নাকি আমি নিজে নিজে মানে অনলাইন ম্যাটেরিয়াল ইউজ করে পড়াশোনা করে সামনে এগিয়ে যাব, মানে ব্যাপারটা আসলে আপনার কি মনে হয়? কোনো একজন ছাত্র সে ক্লাস ফলো করবে, নাকি এখন প্রচুর অনলাইন ম্যাটেরিয়াল আছে সে সেটা এর মধ্যে জানতে চাচ্ছে আর কি? তো এখন তো এটা একটা জ্ঞানের সমুদ্র। এখন জ্ঞানের সমুদ্রে ডুব দেওয়ার জন্য কিছু জ্ঞান দরকার এবং কিছু সিস্টেমেটিক ওয়ে আছে। এখন আমার পক্ষে, তো আমি যতই পড়াশোনা করি না কেন, আমার যে ফিল্ডের, এটা আমি ক্যান্সার রিসার্চ হসপিটালে চাকরি করি। এখন এ পর্যন্ত প্রায় ১৪০ ধরনের ক্যান্সার আছে এবং এই ১৪০ ধরনের ক্যান্সারের চিকিৎসার উপায় বের করার জন্য প্রায় ৪০,০০০-এর মতো টেকনোলজি ডেভেলপ হয়েছে। এখন আমি কত পড়বো? প্রতিদিন প্রায় ১৪,০০০ থেকে ২০,০০০ পেপার পাবলিশড হয় হুম, ক্যান্সার রিলেটেড। হুম, আমি তো এই ডুব দিতে পারবো না, তাই না? হুম, 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 তো আমাকে ফোকাস থাকতে হবে এবং এখন ২য় বর্ষ, তো আমার মনে হবে যে সিজিপিএ যেহেতু ভেরি ইম্পর্টেন্ট এবং ৪র্থ বর্ষ গেলেই মোটামুটি আরো ভালো দিক নির্দেশনা পাওয়া যাবে। তো আমার মনে হয় যে প্রচুর বাইরে পড়াশোনা করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু টিচারদের একটা লাইনে থাকতে হবে। একটা গাইডলাইন এর ভিতরে থাকাটা মনে হয় খুবই বুদ্ধিমানের কাজ হবে। কারণ আ যে ছেলেটা আমার দেখা মতে খুবই জ্ঞানী ছিল, সে কিন্তু ড্রপ আউট হয়ে গেছিল। কারণ ও পরে বুঝলো যে এসব করে কিছু হবে না। ও যেটা পড়ছে ওদিকেই হবে। কিন্তু তাতে দিয়ে আর পরীক্ষায় পাস হবে না। আর পরীক্ষায় পাস না হলে কিন্তু গবেষণায় থাকা যাবে না। কারণ আ আ গবেষণায় আসতে হলে একটা সিস্টেমেটিক ওয়েতে আসতে হয়। প্রথমে ব্যাচেলর শেষ করতে হয়, তারপর মাস্টার্স শেষ করতে হয়, তারপর পিএইচডি করতে হয়, তারপর গবেষণা করতে হয়। তো ওই আগেই পড়াশোনা করতে যেয়ে পথ হারা হয়ে গেলে হবে না। পথে থাকতে হবে কিন্তু। একদম খুবই চমৎকার করে আপনি জবাবটা দিয়েছেন। আমি বলবো যে বিশেষ করে মানে একটা সিস্টেমের মধ্যে থাকা উচিত, এবং সিস্টেমে তো মানে বিশেষ করে একটা যেহেতু সিলেবাস আছে, তো সিলেবাসের যেসব টপিক আছে ওই টপিক গুলোতে তুমি নলেজ মানে ওটা নিয়ে বেশি পড়াশোনা করতে পারো, কিন্তু সিস্টেমের বাইরে যে ভালো কিছু করতে পারবা এই সম্ভাবনাটা যথেষ্টই কিন্তু কম। মানে এক সময় অনেক আমি কম এবং হ্যাঁ মানে এত ইনফরমেশন এর মধ্যে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আর একজন ছাত্র জানতে চাচ্ছিল প্রশ্নটা যে যদি ও এখান থেকে আর কি মানে হচ্ছে কোলাবরেট করতে চায় অন্য কোনো স্টুডেন্ট বা ফ্যাকাল্টি মেম্বার সঙ্গে, যেটা আর কি হায়ার র্যাঙ্ক কোনো ইউনিভার্সিটিতে, আহ, যাতে মানে আর কি কি দে বোথ হ্যাভ আর কমনলি ইন্টারেস্টেড ইন হিজ আন্ডারগ্রাজুয়েট লাইফ, ইজ ইট ওকে অর হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস? মানে ও এখান থেকে কোলাবরেট করতে পারছে কিনা, মানে আপনি কি প্রশ্নটা বুঝতে পেরেছেন যেটা বলতে চাচ্ছেন? আমি ভাবছি যে ও এখন যেটা নিয়ে আগ্রহ, তা নিয়ে বাইরের হয়তো কোনো প্রফেসর আগ্রহ, তার সাথে কোলাবরেট করবে। এরকম যদি কোনো প্রফেসর আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোনো স্টুডেন্টের সাথে কোলাবোরেশন করে, দ্যাট উইল বি ভেরি ভেরি বিগ ডিল। হুম, হুম, তার মানে বোঝা যাবে যে অবশ্যই ইউ হ্যাভ এ হিউজ ইন্টারেস্ট অর ইউ ইউ প্রুভ ইউর স্কিল। হুম, হুম, বা আমার ধারণা মনে হয় না যে এত সহজে এরকম কিছু হবে। তো এখন আমার কাছে যখন অনেকেই মেইল করে, সেটা ইন্ডিয়া থেকে হোক বাংলাদেশে হোক, হুম, তখন কিন্তু আমি অ্যাপ্রিশিয়েট করি এবং বলি যে হ্যাঁ, কিপ ইট আপ, উইল বি ইন টাচ। বাট হুম। এর মানে এই না যে আমি যে কি কাজ করি সে সেটা বুঝবে, কারণ সেই লেভেল তার নাই, তাই একদম না? সত্যি সেটা কথা সেটা আসলে। লেভেল তার নাই। তো হতে পারে এটা নিয়ে আসলে হ্যাঁ, হ্যাঁ, একটা ভলান্টিয়ার মানে খুবই প্রজেক্টে যদি যে সে পারে কাজ হ্যাঁ, করতে, এরকম কিছু করতে যদি সুযোগ হয় আর কি, আসলে যদি সম্ভব। সুযোগ হয় অবশ্যই অবশ্যই ভালো দিক। তবে মনে রাখতে হবে যে আমরা যে ব্যাচেলর বা মাস্টার্স এর যে কোর্স বা থিওরি পড়ি, এটা আমাদের অবশ্যই বেসিস। কিন্তু আমরা যখন গবেষণায় আসি, এটা কিন্তু অনেক দূরে আগিয়ে গেছে, অনেক দূর আগিয়ে গেছে। তো ওইটা আমাদের বেস ঠিক আছে, কিন্তু আবার অনেক কিছু শিখতে হয়। হুম। হুম,
আপনি কথায় কথায় আসলে বলেছেন অনেক কিছু। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। শিক্ষার্থী তোমরা যদি কেউ প্রশ্ন করো, হ্যান্ড রেজ করতে পারো, অথবা লিখতে পারো। আপনি ইতিমধ্যে আপনার নিজের জার্নি সম্পর্কে বলেছেন। তো যে এর মধ্যে একটু বলে নিই, একজন বলছে যে স্যার আমরা জানি যে টিচিং প্রফেশন থেকে উচ্চশিক্ষা আমাদের দেশের প্রেক্ষাপটে সুবিধাজনক, কারণ ফ্যামিলি মেনটেন সহ সবকিছু করা যায়। যদি এমন হয় যে কারো রেজাল্ট মিনিমাম হয়, টিচিং প্রফেশনের জন্য সম্ভব না, কিন্তু তার উচ্চশিক্ষার ইচ্ছা আছে, সেক্ষেত্রে উচ্চশিক্ষা কতটা সুবিধাজনক, সেক্ষেত্রে বিদেশে কিভাবে নিজেকে সেটেল করবে, উচ্চশিক্ষা শিখে দেশে ফিরে এসে সরকারি চাকরি পাওয়া কষ্টকর, তার জন্য বিদেশে সেটেলমেন্ট কেমন হতে পারে? তো এই জায়গায় কিছু জিনিস আসলে আমি ক্লিয়ার করতে চাই যে বিদেশে পিএইচডি করতে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার দরকার নেই, এটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে আহ, বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসে দেশে সরকারি চাকরি করার সুযোগ খুব কম, কারণ বাইরের দেশের যে রিসার্চ হয় ওই রিসার্চ দেশে নিয়ে এসে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করা অ্যাটমিক এনার্জি বা সায়েন্স ল্যাবেও করা সম্ভব না, যেটা বাংলাদেশের সর্বোচ্চ গবেষণা প্রতিষ্ঠান। খুবই কম আছে যেটা বাইরের সাথে ম্যাচিং হয়। মূলত আমরা দেশে যেটা গবেষণা হয় যে বিদেশের গবেষণা কোনো মতে দেশে নিয়ে এসে অ্যাডাপ্ট করা যায় কিনা। হ্যাঁ, যেমন সব দেশ রকেট পাঠালো, আমরাও কিছু টাকা পয়সা জড়ো করে ভাড়া করে যদি একটা রকেট পাঠাতে পারি, এরকম ব্যাপার স্যাপার। বা সব দেশ উন্নত জাতের ধান লাগালো, আবিষ্কার করলো, ওই ধানটা আমাদের দেশে নিয়ে এসে বাঁচবে কি বাঁচবে না, এইটা। আমরা নতুন ধান কিন্তু আবিষ্কার ভাবে করছি না, যতই যা হোক না কেন, এটা হলো মেইন একটা পিকচার। তো উম, এই সব ধারণা থেকে সরে আসতে হবে যে অ- বিদেশে পিএইচডি করতে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার দরকার নেই, দরকার হলো ইচ্ছা, আগ্রহ এবং চেষ্টা। এটা অনেকেই আমি দেখেছি চিটাগাং ইউনিভার্সিটি থেকে যারা ব্যাচেলার শেষ করেই সরাসরি পিএইচডি করতে এসেছে আমেরিকাতে। হুম, এবং আহামরি রেজাল্ট না, বিকজ দে নো এন্ড দে প্রিপেয়ার দেমসেলফ। তো দ্যাটস দ্য ফ্যাক্ট। আবার যদি পারিবারিক টান থাকে তাহলে আপনি দেশে সরকারি চাকরির চেষ্টা করতে পারেন। দেশে সরকারি চাকরি বলতে গবেষণাধর্মী সরকারি চাকরিও আছে। তো মানে এত চিন্তা প্রেশার নেওয়ার দরকার নেই যে আমি টিচার হতে হবে তারপর পিএইচডি করতে যেতে হবে, আবার পিএইচডি করে দেশে, এত প্রেশার নেওয়ার দরকার নেই আমি মনে করি। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করেছেন, আমি হচ্ছে আনমিউট করে দিয়েছি। প্রশ্ন করতে পারেন আপনি। আসসালামু আলাইকুম। ম্যাম, আমার একটা প্রশ্ন, মানে স্যার বারবার বলছেন যে আমাদের সোশ্যাল মিডিয়া বা লিঙ্কডইন এইগুলোর মাধ্যমে মানে সংযোগ রাখতে হবে বাইরের বিভিন্ন প্রফেসরের সাথে, কিন্তু এটা আসলে আমরা কিভাবে পাবো? বা বললেন যে বাংলাদেশে বিভিন্ন গ্রুপ আছে ইউএসএ বা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, এগুলার যে সোর্স এটা আমরা কিভাবে পেতে পারি, এই বিষয়ে যদি একটু কিছু বলতেন। এখন আহ, আহ, এইটা হলো যে ফেসবুকে আহ, আহ, বিশেষ করে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলেই খুঁজে পাবেন যে ধরেন এই যে আমার আশেপাশে যে ইউনিভার্সিটি আছে, ইভেন হার্ভার্ড বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, এমআইটি বাংলাদেশি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আছে, তারপর আবার আমেরিকা ইউএসএ বাংলাদেশি স্টুডেন্ট ফ্রাম আছে, আবার ইতালিতে আছে, ইউরোপে আছে। তো এর সব গ্রুপের সাথে বিভিন্ন তথ্য আদান প্রদান বা এই জায়গায় যারা আগে এসেছে তারা আছে। তো আপনি যদি এ নিয়ে একটু ঘাটাঘাটি করেন লিঙ্কডইন প্ল্যাটফর্মে হোক বা ফেসবুকে হোক, তাহলে আপনি তাদেরকে পাবেন, এরকম গ্রুপ পাবেন। আপনি যদি জয়েন করেন এবং সে জায়গায় দেখবেন যে অনেকেই অনেক আলোচনা চলছে, অনেক অনেক প্রশ্ন করছে। তো আপনি যদি সরাসরি প্রশ্ন নাও করেন তাহলে দেখবেন যে ওই প্রশ্ন এবং অনেকেই তার উত্তর দিচ্ছে, এর থেকে ফলো করতে থাকলে আপনি অনেক একটা ভালো ধারণা পাবেন, বা নিজেও প্রশ্ন থাকলে করতে পারবেন। জি, আমি ঠিক আপনার ব্যাকগ্রাউন্ড জানি না, তবে হ্যাঁ, যেসব কথা বললেন আমাদের অতিথি একদম ঠিক। তাছাড়াও ম্যাম, দেখবেন যে আমি পদার্থবিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র আর কি। পদার্থবিজ্ঞান। তৃতীয় বর্ষের ছাত্র ইনামুল হক। আচ্ছা, তুমি এর আগে কোনো ওয়েবিনার বোধহয় আমাদের অ্যাটেন্ড করোনি, রাইট? জি ম্যাম, আমি অ্যাটেন্ড করছি ম্যাম। আচ্ছা, দেখবা যে হায়ার স্টাডি অ্যাব্রোড, তারপরে স্কলারশিপ ফর বাংলাদেশি স্টুডেন্ট, এই টাইপের কিছু গ্রুপ আছে। ম্যাম, এগুলো তো বাংলাদেশি ম্যাম, এগুলোর সাথে আমি অলরেডি অনেকগুলোর সাথে কানেক্টেড আছি, কিন্তু মানে আমি আসলে বাইরের ও, ইউনিভার্সিটি প্রফেসর। বাংলাদেশি আচ্ছা আচ্ছা। আচ্ছা, উনি একটু এইগুলোর ও সাথে নাই আমি বোধহয় একটু লিঙ্কডইন এর ব্যাপারটা একটু যদি আপনি বলতেন তাহলে বোধহয়। আচ্ছা আচ্ছা। লিঙ্কডইন, টুইটার হ্যাঁ এইসব ম্যাম, করে লিঙ্কডিন বলতেন। এর বিষয়টা আমার একটু বেশি জানার ছিল আর কি। আর কিছুদিন আগে আমাদের ইনস্টিটিউশনের ইমেল আইডি দিল তো ম্যাম, এটা হুম। দিয়ে আসলে ইউজ করব কি আমার পার্সোনাল যেটা আছে সেটা ইউজ করব, এইগুলো নিয়ে একটু মানে আমি হেজিটেশন ফিল করতেছি আর কি, এই জন্য এই বিষয়গুলো আসলে জানার ছিল আর কি। তো পার্সোনাল আইডি বা একাডেমিক আইডির কোনো ব্যাপার না, সোশ্যাল মিডিয়ায় আপনি যে কোনো ভাবেই প্রোফাইল তৈরি করতে পারবেন। তো প্রোফাইল তৈরি করলে আপনি লিঙ্কডইন এর কথা যদি আপনি বলেন তাহলে আপনি ও জায়গায় আপনি কানেকশন যখন
শুরু করবেন বা নিউজ, প্রথমে আপনি করতে পারেন বিভিন্ন ইউনিভার্সিটিকে ফলো করা শুরু করতে পারেন। হুম? তো যেসব প্রতিটা ইউনিভার্সিটি দেখবেন লিঙ্কডইন এ পেজ আছে। হুম? নাম দিলেই ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড বা এরকম বড়, বড় ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটের নাম দিলেই আপনি দেখবেন যে তাদের লিঙ্কডইন এ পেজ আছে। সেই পেজগুলা ফলো করবেন। তারপর দেখবেন ওই পেজগুলাতেই বিভিন্ন ল্যাব, তাদের গবেষণা, তাদের নিউজ, তাদের ডিসকভারি এগুলো নিয়ে আলোচনা হয়, কনফারেন্সের আলোচনা হয়, পোস্টিং হয়। তখন আস্তে, আস্তে উনাদের প্রোফাইলে যেয়ে যদি আপনি দেখেন তাদের পছন্দ হয়, তাদেরকে ছোট্ট সুন্দর করে একটা মেসেজ দিয়ে যে আমি অমুক, আমি আগ্রহী আপনাকে ফলো করার জন্য কানেকশনে রাখবে কিনা। যদি কানেকশন নাও রাখে তারপরেও স্টিল ইউ ক্যান ফলো। তো এভাবেই এই নেটওয়ার্কটা বিল্ড করতে হবে আপনার পছন্দের ফিল্ডে। জি। প্রথমে একটা লিঙ্কডইন প্রোফাইল খুলে নাও, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিকে ফলো করা শুরু করো, দেন ধীরে ধীরে তুমি বুঝতে পারবে ব্যাপারগুলো আসলে কিভাবে কাজ করে আমার মনে হয়। তো মনে হয় অনেক ধন্যবাদ আপনাকে। এখন অনেক রাত হয়ে গেছে, একদম শেষে একটাই প্রশ্ন করব, কোনো শিক্ষার্থী যদি আচ্ছা। আসলে চায় যে হার্ভার্ড এমআইটি এর মতো ইউনিভার্সিটি গুলোতে আসলে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে যেতে দেখে, আসলে সে এটা কি সম্ভব বা এটা কিভাবে সে আগাতে পারে, এ ব্যাপারে আপনার ইয়েস, সাজেশন? সম্ভব, 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 অবশ্যই সম্ভব এবং অ্যাবসোলিউটলি সম্ভব। তবে আ এই জায়গায় এটা মাথায় রাখতে হবে যে কম্পিটিশন খুব হাই। কম্পিটিশন খুব হাই। তো সেই কম্পিটিশন হাই, কিন্তু যদি আপনি জানেন যে কিভাবে এপ্লাই করতে হয় এবং কিসের বেসিসে ইভ্যালুয়েশনটা হয় এবং সেই অনুযায়ী যদি নিজেকে প্রস্তুত করা যায়, তাহলে কিন্তু অবশ্যই সম্ভব। এবং আ বাংলাদেশের থেকে সরাসরি আন্ডারগ্রেড প্রোগ্রামে হার্ভার্ড এমআইটিতে প্রচুর এখন আসে। প্রতি সেশনেই আ বেশ ৩০ থেকে ৪০ জনও আসে কোনো বছর। তো এটা আচ্ছা। বুঝতেই পারছেন। এবং বাংলাদেশী প্রফেসর, রিসার্চার দিয়ে তখন প্রায় আমরা ৭০ জনের মতো ছিলাম। তো আম এর পাশাপাশি সরাসরি পিএইচডি প্রোগ্রামে আসে। তো সত্যি কথা বলতে কি, যারা সরাসরি পিএইচডি প্রোগ্রামে আসে তারা আগেই বিদেশে কোথাও থেকে মাস্টার্স করা। হুম, এবং সরাসরি পিএইচডি তে বোধহয় আমি একজনকে দেখেছি, কিন্তু সে আমেরিকায় বড় হওয়া। তো বিভিন্ন ব্যাপার আছে। একটা সিস্টেমেটিক ওয়েতে আগাতে হয়। তো দেখা যাচ্ছে ইউরোপের থেকে যদি আপনি একটা ভালো মাস্টার্স করতে পারেন বা আমেরিকায় যদি কোনো জায়গা থেকে ভালো মাস্টার্স করতে পারেন, তাহলে হয়তো সুযোগ আছে। কারণ আমাদের দেশের যে ট্রান্সক্রিপ্ট বা কোর্স বা আমাদের যে প্রফেসররা রিকমেন্ডেশন লেটার দেয়, তাদের নিজস্ব একটা রিসার্চ প্রোফাইল নেই। তো এইসব দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে থাকি। তো যার কারণে স্ট্রাগলটা অনেক বেশি। বাট স্টিল পসিবল। হয়তো ধাপে, ধাপে আগানো লাগতে পারে, কিন্তু সম্ভব। তো আমরা মোটামুটি সব প্রশ্নের জবাবও দিয়ে দিয়েছি। তো এখন একটুখানি, আপনি যদিও নিজের গল্প বলেছেন, যদি তারপরেও আপনার একটু গল্পটা, মানে আসলে ইসলামিক ইউনিভার্সিটি তো খুব বেশি পুরনো ইউনিভার্সিটি না, সেখান থেকে আসলে এত ভাইব্রেন্ট ক্যারিয়ার, আসলে যদি কিছু বলতে চান তাহলে একটু, মানে হয় ছাত্র আসলে ক্যারিয়ার ছাত্রীরা ভাইব্রেন্ট না। তো অনেক, অনেক কিছু এখনো বাকি। যদি ইনশাআল্লাহ হয়তো চেষ্টা করছি। অনেক আরো অনেক যাওয়া সম্ভব আরকি। যেটা মানে হয়তো আমার নিজেরও কল্পনায় ছিল না। তো এটা হলো যে মূলত আমিও জানতাম না যে আমি হয়তো এত দূরে পৌঁছাতে পারবো কিনা। কিন্তু I always keep trying. এটা একটা ব্যাপার ছিল। দ্বিতীয়ত ব্যাপার হলো যে নিজেকে সবসময় মুভে রাখা। কারণ আমি দেখেছি যে অনেকে জাপানে যায় পিএইচডি করতে, প্রফেসর বলে যে থাকো। ও কিন্তু মাস্টার্স করে। তারপর প্রফেসর বলে যে থাকো। তারপর ও পিএইচডি করে। তারপর প্রফেসর বলে থাকো। পোস্ট-ডক করে। দেন হি বিকামস স্লেভ। সে আর মুভ করতে পারে না। কিন্তু ডাইনামিক হতে হবে। ডাইনামিক হতে হবে মানে নিজেকে প্রচন্ড রকম ডাইনামিক রাখতে হবে। হিউজ নেটওয়ার্কিং করতে হবে। আমি যখন ইতালিতে পিএইচডি করি তখন আমি অক্সফোর্ডে ছিলাম। অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কোর্স করছি ১ বছরের। তারপরে ডেনমার্কে কোপেনহেগেনে ছিলাম প্রায় ১ মাস। তারপরে আমি নিয়মিত ফ্রান্সের ডেটা কালেকশন করতে যেতাম। তো এই সময় আমি যে নেটওয়ার্ক তৈরি, এই নেটওয়ার্ক গুলা কিন্তু ছিল। অক্সফোর্ডের এক প্রফেসর, যখন আমি আমেরিকার ইমিগ্রেশন এপ্লাই করব তখন আমার রেফারেন্স দরকার। তখন আমি লেখা মাত্র উনি আমাকে বলল, "হ্যাঁ, হ্যাঁ, আই রিমেম্বার ইউ।" ও আমাকে রিকমেন্ড করল। দ্যাটস a বিগ ডিল। তো এইভাবে নিজেকে কিন্তু সবসময় মানে একটা ভাইব্রেন্ট কমিউনিটি থেকে সবসময় আগিয়ে নিয়ে যেতে হবে। ফোকাস থাকতে হবে এবং কন্টিনিউয়াসলি বিল্ড করতে হবে।
তো এমনও হয়েছে যেগুলো মনে হয়েছে যে তখন অনেকে ভাবছে যে কি করছে ও, ডেনমার্কের যে শীতের ভিতরে কি কোর্স করতে গেছে, কোন ব্যাপার না, সবাই তো স্পেনে হলিডেতে গেছে, কিন্তু আমি কিন্তু তা যাইনি। তো এভাবেই ধীরে ধীরে, যেহেতু কুষ্টিয়ার থেকে এসেছি, একটা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার করেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ, যাদের কোনো ল্যাব ছিল না। তো বুঝতে পারছেন, মানে কোনো ল্যাবরেটরি ছিল না, রাজশাহীতে যে প্রজেক্টটা করতে হয়েছে, তাহলে বুঝতেই পারছেন যে কি অবস্থা ছিল। বসার রুম পর্যন্ত ছিল না, একটা একটা রুমে ক্লাস হতো, এক ব্যাচ বেরোতো আর এক ব্যাচের ক্লাস হতো, দ্যাটস দ্য ফ্যাক্ট। তো এভাবেই চলে আসা আর কি। তো বাট অনেকেই আসছে, তো বিকজ আই ওয়ান্ট টু ইন্সপায়ার দেম এ লট, স্টিল ট্রাইং। সো মানে জাস্ট চেষ্টা করতে হবে, নিজেকে আপডেট রাখতে হবে, দেন এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল। অনেক ধন্যবাদ। আসলে অনেক আপনার কাছ থেকে আসলে অনেক প্রশ্ন করার আসলে সুযোগ আছে বা শেখার সুযোগ আছে। তো আমাদের যেকোনো ভাবে শেষ করতে হবে। তারপর আপনার এই যে বিনয়, আপনার এই যে আপনার নিজের যে মানে ডিফিকাল্টিজ গুলো বললেন, এগুলা থেকে আসলে ছাত্রছাত্রীরা শেখার অনেক সুযোগ আছে। ইনফ্যাক্ট আমি এখনো ফিল করি, ধরেন আপনার মতো কেউ যদি আমার আন্ডারগ্রেড লেভেলে এরকম কথাগুলো আমাকে বলতো, আমার নিজের কেরিয়ারটাকে আমি আরেকটুখানি মানে গুছিয়ে সাজায় নিতে পারতাম। তো আমাদের শিক্ষার্থীরা আশা করি অনুভব করবে এবং নিজেদেরকে তৈরি করে নিবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসলে কি বলবো, আমরা হয়তো একটু সবাইকে কমিউনিকেশন গ্যাপ ধন্যবাদ। রয়েছে। আমি লেট করার জন্য আবার দুঃখিত, আমি আসলে ভেবেছিলাম যে আগামীকালকে, তো যার কারণে না, আমার নিজেরই আসলে মানে বাংলাদেশ আজকে টাইমটা এখনো একটু লিখে দিতে শুক্রবারের হতো। জায়গায়। জি তো জি বাংলাদেশ টাইমটা আরেকবার মনে হয় মনে করে দেওয়া উচিত ছিল। তারপরেও জি। অনেক ধন্যবাদ। যে আমরা শেষ করছি, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, করোনার সময় নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।